থেকে চলে যায় তখন সেটা এক্সিস্ট করে, এবং সেটা সাধারণত তার মানে তার মতন কিছু অ্যাক্টিভিটি শো করে। এবং সবসময় যে ভয় দেখানোর জন্য তাই না, কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চায়, এরকম কনসেপ্ট থেকে কিন্তু প্রথমে মানে এই জিনিসগুলো ভয় যে জিনিসটা তৈরি হলো, এবং দেখা গেল ধীরে ধীরে জিনিসটা ছড়িয়ে পড়তে হবে। একটা সময় কিন্তু মানুষ এরকমও হতো যে দেখা যেত যে ওই যে সমস্ত যে মানুষটি মারা যায় তাকে কিন্তু মানে তাকে যে সত্যার করা যেটা বলি আমরা, সেটাও কিন্তু এরকম একটা জায়গা থেকে এসেছিল, যতটুকু আমি পড়াশোনা করে পেয়েছি আর কি। এনিওয়েজ, আমরা সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করবো, এবং আমাদের মধ্যে এই মুহূর্তে একজন এক্সপার্ট রয়েছেন। আমরা মাঝে মাঝে কিছু ঘটনা ভূত ফিল্মে শুনি, এবং সেই ঘটনাগুলো আমি অনেক ঘটনা, বিলিভ মি, আমরা অনেক ঘটনা আমাদের যে ভূত ফিল্ম টিম রয়েছে যারা আপনাকে এখানেও ঘটনাগুলো সিলেক্ট করি, অনেকগুলো ঘটনার মধ্যে থেকে 4-5টা ঘটনা সিলেক্ট করি। আর তারা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আচ্ছা এই ঘটনাটা উনি লিখছেন, হয়তো এরকম ঘটনা ঘটে নাকি, এরকম ঘটনা ঘটনাটা কেমন যেন কিছু কিছু ঘটনা বেশ হাস্যকর মনে হয় আমাদের কাছে, যে এরকম ঘটনা আসলেও ঘটে, কিভাবে সম্ভব। যারা একদমই সামনাসামনি এক্সপেরিয়েন্স করেন তারাই শুধুমাত্র জানেন। এবং আপনি এটা এমন একটা জিনিস, এটা সায়েন্স না যে আপনি হুট করে বলে ফেলতে পারবেন যে আচ্ছা এটা আমি, হ্যাঁ আপনার অবশ্যই অধিকার আছে, এবং আপনার সেই অবশ্যই আপনি বলতেই পারেন যে না এটা আমি বিশ্বাস করি না। সেটা বিশ্বাস না করা এবং বিশ্বাস করাটা পুরোপুরি কমপ্লিটলি আপনার ব্যাপার। বাট যদি অন্য কেউ বিশ্বাস করে তাহলে সেখানে আপনার বিশ্বাস করে বলার নাই। আমার এখানে একজন বিশিষ্ট একজন মানুষ রয়েছে, এর আগে আপনারা বিভিন্ন সময় তার কাছ থেকে মানে বিভিন্ন সময় তাদের সাথে তার সাথে যোগাযোগ করতেছেন, তাকে আমরা আবারও নিয়ে আসছি। আমাদের মহিউদ্দিন ভাই রয়েছেন, এবং আপনারা সবাই জানেন তার সম্পর্কে। তো আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমাদের যদি এইখানে কারো প্রবলেম থাকে তাহলে আপনি কি মানে তিনি কোন জিনিস সলভ করেন কিভাবে, তিনি ধ্যান করেন, এবং তিনি বলেন যে তার যে জিনের সাথে কানেকশন, সেই জিন তাকে বিভিন্ন ইনফরমেশন দেয়, এবং সেটা আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে তাই না। আপনার কোনো প্রবলেম নাকি তিনি যদি আপনার নাম জানেন তাহলে নাকি সেই প্রবলেমটা সলভ হওয়ার একটা সম্ভাবনা বা একটা চান্স থাকতেও পারে, এরকম ভাবে প্রবলেম সলভ করে। তো আমরা দেখি যে যেই ঘটনাগুলো আমরা একদম সচরাচর ঘটে মানুষের কাছে, প্রথমেই কোনো ভয়ের ঘটনা শুনতে চলে যে সমস্ত ঘটনা উঠে আসে, যে ঘটনা শুনে আপনি একদমই ভয় পান না, সেরকম ঘটনা ঘটেছে। খুবই রেগুলার একটা ঘটনা। রিসেন্টলি তিনি একটা কাজ করে এসেছেন, এবং সেই কাজের একটা ঘটনা শুনবেন। মহিউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি তো বিশ্বাস করেন যে মানে এরকম যে সমস্ত ঘটনা, মানে যে মানুষের যে ভয় পায়, এটা অকারণে মানুষ পায় না, ঠিক? এর পেছনে কোনো একটা কারণ আছে। সবসময় কারণ নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ থাকতেই পারে। আপনি রিসেন্টলি কোথায় গিয়েছিলেন? আমি আমাদের এলাকার কি উর্দু রোড, লালবাগ থেকে আমাদের উর্দু রোড খুব কাছে। এটা জুন মাসের 10 তারিখ। আচ্ছা, মেয়ে মাদ্রাসা পড়ে, তো মাদ্রাসা পরীক্ষা শেষ। আচ্ছা, তো এখন তো ফ্রি। ওরা ভাই বোন মিলে ক্রিকেট খেলতেছিল। খেলার সময় হঠাৎ করে ওরা আম্মু আবার রান্না করতেছে, মাছ ভাজতেছিল। ও রান্নাঘরে ছুটে গিয়ে এক লবণ নিয়ে আসছে, করছে বয়ম ভর্তি লবণ ছিল, লবণটা নিয়ে আসছে এবং কাঁচা মাছগুলো নিয়ে আসছে। মাছ এনে এবং মুখ ভর্তি করে লবণ গুলো খাইতেছে এবং মাছও খাইতেছে। তোর ভাইয়া দেখে না ভয় পাইছে যে আপু এটা খেতে খেতে হঠাৎ করে এরকম কেন করলো। ওর আম্মুকে যে নিয়ে আসে, তোর আম্মু এসে দেখে এই অবস্থা, তোর আম্মু হাত থেকে এগুলো সরে ফেলে, লবণ মাছ এগুলো মুখ থেকে সরে ফেলে পরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, খুব খাপাখাপি করতে থাকে। তোর ভাইয়া আবার কবুতর পালতো, ঘরে কবুতর যে ছিল ঘরে, সে কবুতর একটা নিয়ে ও চিড়ে ফেলছে। আচ্ছা, পুরো পাট টাক সব উপরে চামড়া গুলো যে ছিঁড়ে ওটাই খাইতেছে, এবং বলতেছে যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে মাছ দাও, আমাকে খাবার দাও। তোর আম্মু এটা দেখে তো খুব নার্ভাস হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তোর ভাই আবার ওর আব্বুকে ফোন দিছে, ও আব্বু আসছে। তোর আব্বু আবার সাথে মাদ্রাসা যে হুজুর পরিচয় ছিল, হুজুরকে নিয়ে আসছে। তো হুজুর এসে বলতেছে যে এটা তো সম্ভব না, আমি তো এগুলো করতে পারবো না, আপনি ওকে শাসাব যারা এগুলো কাজ করে, কবিরাজ। কি শব্দ বলেন আপনি? শাসাব? শাসাব তো মানে কি? শাসাব হইতেছে যারা এগুলো জিন, আচ্ছা, এগুলো তাবিজ করে, আচ্ছা, তাদেরকে শাসাব বলে। শাসাব। আচ্ছা, তো বলতেছে যে আপনি ওকে নিয়েছেন, আমাদের এটা সম্ভব না। তোর আব্বু চলে গেছে। তোর ভাইয়ার সাথে আমার খুব পরিচিত,
ও ভাইয়া আবার আমাকে ফোন দিচ্ছে যে মানে ভাইয়া বাসায় এরকম এরকম সমস্যা, আপনি আসতে পারবেন? আপুকে এরকম খারাপ ইয়া ধরছে, মাছ খাইতেছে, কাঁচা মাছ খাইতেছে, আমার কবুতর খেয়ে ফেলছে, এরকম বলছে। তা আমি গেছি, আমাদের কাছে তো বাসা। আমি যাওয়ার পর দেখি হ্যাঁ ওর মামা ওকে খুব জোরে ধরে রাখছে, কারণ সবাইকে মারতেছে, বকা দিতেছে, ও খুব খারাপ অবস্থা, বিচুন করতেছে, অস্থিরতা করতেছে। তোর মামা আমার হাত দুটো ধরে চেপে ধরে রাখছে। তা আমি যাওয়ার পরে বসে বসে সূরা ইয়াসিন এবং সূরা জিন দুইটা তেলাওয়াত করি, তেলাওয়াত করে ওকে ফু দিই। খুব ভালো হয়েছে 10টা মিনিট। 10টা মিনিট খুব স্বাভাবিক অবস্থা ভালো ছিল। 10 মিনিট পর আবার অবস্থা খারাপ হয়েছে এবং সবাইকে বকা দিতেছে যে সবাই বের হয়ে যাও, আমার কাছে কেউ আসবে না, আমার কাছে কেউ আসবে না, সবাই বের হয়ে যাও। সবাইকে বকা দিতেছে, সবাইকে মারতেছে। তখন আমি তার সাথে আবার দোয়াটা পড়ে যখন ফু দিতেছিলাম, তো আমি বলছি যে ঠিক আছে, পেশার নামাজ আমি পড়বো, পড়ে এসে তারপরে বসবো। তো আমি নামাজ পড়ে এসে যখন আমার ওরা কাবর বসি, ধ্যানে বসি, তখন আমি জিজ্ঞেস করি কি অবস্থা, এরকম কেন হইতেছে? তো ওকে বললো যে এই মেয়েটাকে বদ জিন, হিন্দু একটা জিন তাকে ধরছে, ও খুব সুন্দর তো তাই, ও অনেক সুন্দর চঞ্চল তো, ওকে এখান থেকে ধরছে। তো আমি বলছি এখন সমস্যার সমাধানটা কি করা যায়? তো বলতেছে যে হয়তো 2টা মুরগি আর একটা ছাগল ওদের বাড়ি এলাকাতে যে 4 রাস্তাটা আছে এখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসলে ঠিক হয়ে যায়। তখন আমি আবার ওর আব্বু আম্মাকে বললাম যে এরকম এই সমস্যাটা এখান থেকে হতে পারে, সমাধানটা হবে আপনার রাত্রে 2টা মুরগি অথবা একটা ছাগল আপনাদের এলাকার 4 রাস্তায় যেটা আছে সেখানে দিয়ে আসবে, আর আমি এটা বলে দেবো। তো ওর আব্বু বলছে ঠিক আছে, এখন তো ছাগল কিনতে পারবো না, আমি 4টা মুরগি দিয়ে দিই। তো আব্বু 4টা মুরগি নিয়ে আসে। তখন আমি আবার মেয়েটাকে সূরা ইয়াসিন এবং সূরা জিন পড়ে যখন ফু দিছি, স্বাভাবিক হয়েছে, তখন তার সাথে আমি কথা বলে দিছি যে এরকম 4 রাস্তায় তোমার জন্য মুরগিটা আসছে, তুমি ওখানে চলে যাও। তখন দেখি তারপরও 10 মিনিট পর আবার একই অবস্থা ছিল। তখন আমি ওকে একটা খুব চড় মারছি, জোরে খুব চড় মারার পর খুব শান্ত মতন, চোখ দিয়ে পানি বেরিয়েছে, কান্না করতেছে, কিন্তু কোনো অস্থিরতা কোনো ইয়া করতেছে না, খুব নীরব হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। তখন তাকে আমি আবার বলছি যে তুমি ছেড়ে দাও, তুমি 4 রাস্তায় চলে যাবা এবং তোমার যে ভোগ যেটাকে বলে একটা ভোগ দেওয়া হয়, তোমার জন্য মুরগি দেওয়া হইতেছে, তুমি এটা নিয়ে চলে যাবা, আর আসবে। এখন ভালো আছে। আপনি তো হাফেজ, হ্যাঁ, আপনি হাফেজ এবং আপনি মানুষের এই সমস্ত এই যে ক্ষমতা বা যাই বলি না কেন আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন, সেটা তো আপনি মানুষের উপকারের কাজে লাগান হ্যাঁ। এবং অনেক সময় অনেকে অপকারও করে সেটা দিয়ে, অনেক সময় সেটা তো নিশ্চয়ই একটা মানে অপরাধ, নিষেধ নিষেধ নিষেধ। হুম। এবং আপনি নিজে এই ঘটনাটা সাক্ষী এবং আপনি নিজে যেটা বললেন যে এই যে এক একজনের ভেতরে তো এক এক ধরনের মানে অ্যাক্টিভিটিস দেখা যায়, কেউ হচ্ছে এই যে কাঁচা মাছ খায়, হ্যাঁ। আর কি করে মানুষজন এমনিতেই সবচেয়ে বড় যে জিনিসটা হয়, যদি এরকম খারাপ কোনো কিছু তাকে পাওয়া যায়, তখন সে খুব অস্থিরতা, মানে কাউকে দেখতে পাবে না, কাছে যে আসবে। আপনি একটা জিনিস আমাকে বলেন তো, একটু মনে করে বা একটু চিন্তা করে বলেন তো, যে আমার মধ্যে হ্যাঁ মানে আমরা চারপাশের মানুষ যারা হ্যাঁ। আছি তাদের মধ্যে অনেকে হয়তো জানি না যে আমি আসলে পজেসড। হ্যাঁ, কোন ধরনের অস্বাভাবিকতা নিজের মধ্যে দেখলে মানুষ ভাবতে পারে যে ও আচ্ছা আমার মনে হয় একটু ঝামেলা আছে। এটা সাধারণত খুবই রেগুলার একটা ঝামেলার কথা বলেন, যেটা মানুষ আসলে ওভারলুক করি আমরা, হ্যাঁ। কিন্তু এটা আসলে একটা ঝামেলা। হ্যাঁ, কোন ধরনের ঝামেলা এটা? মানে ধরেন যে আপনি খুব রেগুলার একজন মানুষকে দেখছেন, সে বুঝছেও না যে তার উপরে কোনো কিছু একটা নজর আছে বা কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ, এরকম একটা রেগুলার জিনিস যেটা আমাদের চোখেও পড়ে না, কিন্তু এটা আসলে একটা সমস্যা। এরকম একটা সমস্যার কথা বলতে পারবেন আমাকে? এরকম একটা সমস্যা হয় বেশিরভাগ রাত্রিবেলা, ও ঘুমাতে পারবে না, ওর বুকের মধ্যে একটা চাপ আসবে, ব্যথা ও অনুভব করবে, এবং সারা রাত ওর শুধু ঘুম আসবে না, অস্থিরতা করবে, ও বাহিরে চলে যেতে পারবে, যাবে আমি বাইরে চলে যাচ্ছি, ওর রাত্রে কোনো ঘুমই থাকবে না। আর এরকম অবস্থা হবে যে ওর একা থাকতে ভালো লাগবে। আচ্ছা, কোন সময় এরকম হয়েছে যে আপনি একটা উদাহরণ দেন যে
অনেকে হয়তো বাসায় আছেন কিন্তু কোনো সময় খেয়ালও করছেন না যে বাসায় তারা ছাড়াও আরো একজন আছে। কোন সময় আমার মনে হতে পারে যে আচ্ছা না বাসায় আসলে আমি ছাড়াও আছে, কি ধরনের সিমটম দেখা যায় তখন? এই ব্যাপারটা হয়- রেগুলার কিছু সিমটম যেগুলো আমরা ওভারলুক করি সবসময়। এই ব্যাপারটা হয় কিন্তু দুইটার সময়। হুম দিনের বেলা হয় হলো 12টার পর, হুম, আরেকটা সময় হইতেছে রাত্রিবেলা। আচ্ছা যখন কোনো মানুষের উপর এই জিনিসটা থাকতে পারে, আসে, বাসায় যখন ঢোকে বা হ্যাঁ, কিছু একটা। ঢোকে, তো দেখা যাবে যে যে কোনো জিনিস একটা উলটপালট হয়ে যাচ্ছে। হুম, অর্থাৎ দরজা হয়তো একটা শব্দ করবে, চেয়ার হয়তো একটা পাতার মতো নড়বে চড়বে, একটা চেয়ার এবার আছে, দেখা যাচ্ছে এটা নড়ে গেছে। এবং মানুষ ম্যাক্সিমাম সময় নিশ্চয়ই এগুলো কানের ভুল, চোখের ভুল মনে করে। হ্যাঁ। আমি ভুল শুনেছি, ভুল দেখেছি, এরকম কিছু মনে করে। কিন্তু হয় এই জিনিস। ওকে, তারপর দেখা দিতেছে আমি হাঁটতেছি, আমার পিছনে কে যেন আসতেছে, আমি ফিল করছি যে কেউ একজন হ্যাঁ, আছে। পিছনের লোক তাকে দেখে যে কেউ নাই, কিন্তু অবশ্যই গেছে। হুম, মানুষ মনে করতেছে যে আমি ভুল দেখছি, আমি হাঁটতেছি, দেখা যাচ্ছে আমার ছায়ার মতো একজন গেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি তো কাউকে দেখলাম না, কে, কিন্তু অবশ্যই সে গেছে। কিন্তু আপনার কাছে মনে হয় যে এগুলো আসলে সমস্যা, সমস্যা। এগুলো একদম উড়িয়ে দেওয়ার মতো কোনো উড়িয়ে দেওয়ার ব্যাপার মতো। না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডিনারকে আমি বলেছিলাম এবং আপনাকে আবারও নিয়ে আসছি স্টুডিওতে, অনেক ধন্যবাদ। আপনার সামনে পরে আমি আবার আসবো, সমস্যা নাই। এবং আমাদের মধ্যে আরো একজন নতুন অতিথি আছেন, তার একটা ঘটনা আমরা একটু শুনে নেই এবং তারপরে আবারও আমরা নতুন অতিথির কাছে চলে আসবো। এবং আজকে একটু ডিসকাসও করবো আমরা বাবু ভাইকেও রেখেছি যে এই জন্য যে আমরা সবাই মিলে কিছু আলোচনা করবো। এই বিষয়টা পরে কন্টিনিউ করছি, মাঝখানে আমরা একটা ঘটনা শুনে আসি। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি থাকি ঢাকাতে। আমার ঘটনাটা হলো ময়মনসিংহ জেলার মুক্তাদা থানার চেচুয়া বাজার নিয়ে, সেখানে আমার গ্রামের বাড়ি। আচ্ছা, ঘটনাটা ছিল 1994 কি 95 সনের দিকে হুম, আমাদের পুরাতন বাড়িতে। সেখানে আমার এক চাচি আছে, সে অনেকগুলো ছাগল পালতো। সেই ছাগলগুলো সে মূলত গ্রামের দিকে সকালবেলা হলে বাহিরে নিয়ে যাওয়া হয়, ক্ষেতের দিকে নিয়ে ওগুলো বেঁধে রাখা হয়, খেতে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হলে বাড়িতে এনে ছেড়ে দেওয়া হয় আশেপাশে পাতা খাওয়ার জন্য, গাছের পাতা পরে। বিকেলের পরে পরে ছাগলগুলো ঘরে উঠে যায়, সেগুলো বাঁধা হয়। তো একদিন এরকম মানে প্রায় দিনে কাকি এমন চিল্লাচিল্লি করতো, বিকালবেলা ছাগল একটা কম দেখতো, হয়তো দুটো কম দেখতো, মানে কোজাগুজি করতো, এই নিয়ে ই করতো। একদিন হঠাৎ করে সে একটা ছাগল পাইতেছিল না, মানে সন্ধ্যার দিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি, কিন্তু সময় যাইতেছে পাইতেছে না। তারপর সে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে বাইরে আসছে, বাইরে এসে দেখা যায় একটা ছাগল তার সামনে দিয়ে যাচ্ছে। সে সেটাকে ধরার জন্য মানে সে ছাগলকে অনুভব করে ডাকতেছে যে থাম থাম অথবা এই সেই কিছু, কিন্তু থামতেছিল না, সে ছাগলটা যাইতেছিল। মানে সে ছাগলটার পিছু পিছু মানে একটা জঙ্গল আছে, জঙ্গলের মাঝে চলে গেছে নিজের অজান্তেই, কখন চলে গেছে খেয়াল করেনি। গিয়ে দেখে ওখানে একটা গাছ আছে, গাছটা দিনের বেলা তো অন্ধকার থাকে, সেটা মানে অনেক কালো, এটা অনেক পাতা থাকে, তো মানে দিনের বেলা সচরাচর আমরা যাই না, বলি গাছের ভিতর ভূত আছে এমন টাইপের বলে যাই না। সে ওখানে গিয়ে দেখে মানে আফসা আলো, সূর্যের তলে থেকে এমন সময় আফসা আলো দেখতে নিতেছে সে, যে অনেক ওখানে অনেকগুলো ছাগল, একটা না। তারপর সে মানে সে বললো আমি তো ছাগল ঘরে রাইখে আসলাম, ছাগলগুলো সবগুলো কিভাবে আসলো। তারপর সেটা ডাল ভেঙে ছাগলগুলোকে তাড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু যখন সে তাড়াতে যেতেছিল তখন দেখলো যে মানে ছাগলগুলো আস্তে আস্তে গাছের দিকে উঠে যাচ্ছে এবং মিলিয়ে দিতেছে। সে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, এটা দেখে তার মুখ খুব ভয় লেগে গেল। সে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে এসে আমাদের উঠে নিচে দাঁড়াই আম্মুকে বলতেছিল যে ভাবি এই ব্যাপার, আমার এটা কি দেখলাম আমি, এরকম আমার ছাগল ধরতে গিয়ে দেখে দিই অবস্থা। তখন আম্মু বলতে চুপ করেন, কথা বললেন না, আমার বাচ্চারা ভয় পাবে, চলেন আপনার বাসায় গিয়ে দেখি। তখন আম্মু তার বাসায় গিয়ে দেখলো না, তার ঘরে ছাগল আছে, ছাগল মানে যায় নাই। পরে আম্মু তাকে বললো যে এটা তো নতুন কিছু না, এটা তো প্রায় প্রায় হয়, আমাদের উঠান দিয়ে প্রায় প্রায় ছাগল যাতায়াত করে। সন্ধ্যার পরেও দেখা গেল আমরা তো মনে করি এবং তারা সরাসরি গাছে উঠে যায়। হ্যাঁ, তারা সরাসরি মানে সে আমার কাকি দেখছে, কিন্তু আমরা কেউ দেখিনি ব্যাপারটা। যে আম্মা বলতেছিল যে ছাগল তো প্রতিদিনই যাতায়াত করে সন্ধ্যার পর, আমরা তো মনে করি আপনাদের ছাগলই, হুম। তো জানি না, আজকে তো তাহলে ব্যাপারটা জানি। তারপরে কাকিকে অনেক মানে অনেক নার্ভাস হয়ে গেছিল, পুকুরে গোসল করানো হয়, এই ছিল আমার। এবং এটা গ্রামের সবাই জানে যে মোটামুটি এটা আমাদের গ্রামের সবাই জানে। তারপর প্রতিদিনই এরকম দেখা যায় যে এরকম প্রতিদিনই দেয়, ছাগলগুলো কোথেকে আসে বা কিভাবে গাছে উঠে যাচ্ছে এটা কেউ জানে না। এটা কেউ জানে না। এটা কেউ জানে না। ওকে, আমরা আরো ঘটনা শুনবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, একটু আগে যদি আপনি ঘটনা বলেছেন। আপনার সেকেন্ড ঘটনায় যাবো এবং সেকেন্ড ঘটনা আমরা শুনে আসবো। প্লিজ আপনার সেকেন্ড ঘটনা শুনি। তার আগে নাম এবং কোথা থেকে। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি এসেছি ঢাকার বক্সিবাজার থেকে। আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলা মুক্তাদা থানা চেচুয়া বাজার বলবাড়ি গ্রামে। এখন যে ঘটনা বলবো সেটা আমার পুরাতন বাড়ি নিয়ে, যেখানে আমাদের বলবাড়ি চেচুয়া বাজারে ঘটে গেছে। ঘটনা হলো 96 কি 97 দিকে। তখন
আমি ক্লাস 2 থেকে 3 তে পড়ি, এমন সময় ঘটনা শুরু হয় যখন আমি ক্লাস করে বাসায় আসছি, মানে স্কুল ছুটির পর বাসায় আসছি। বাসায় আসার পর মানে দেখি আব্বু মানে আমাদের বাড়ির পাশে একটা ছোট পাকান মানে নালা ছিল, পুকুর টাইপের, সেটা কি সেচতেছে মাছ ধরার জন্য। আপনি মানে এই ঘটনা আমি শুনেছি কিনা আমার জানি না, আপনি আমাকে একটা ঘটনা বলেছিলেন শীতের সময় আপনারা সবাই একটা জায়গায় হ্যাঁ, গেছিলেন। আমরা সেই ঘটনাটা শুনতে চাই। শুনবো। হ্যাঁ। শীতের সময়, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা হলো 2013 ডিসেম্বর আর জানুয়ারি, দুইয়ের ভিতরে আমার আসলে পুরো এটা মনে নেই। এটা হলো গাজীপুরের মাওনাতে ঘটে গেছে। সেখানে আমি একটা জায়গায় প্রাইভেট কোম্পানিতে জব করতাম। সেখানে ঘটনাটা এরকম ছিল যে একটা সে মানে যে মালিক সে একটা ফ্যাক্টরি করেছে জায়গায়। ফ্যাক্টরি করার পর মানে সেখানে কোনো মিলাদ না দিয়ে ফ্যাক্টরিটা চালু করে দিচ্ছে, এটাই মূল কারণ ছিল। ওখানে আরেকটা ঘটনা ছিল, ওইখানে নাকি একটা লোক মারা হয়েছিল, পাশেই মানে ঘিরে রাখা, মানে লোকজন এনে ওটাকে মানে মাটি খুঁতে চাপা দিয়ে রাখছিল। এটা অনেক আগের ঘটনা, যেটা মাটি চাপা হয়েছিল। তো ঘটনাটা এরকম যে আমি একদিন রাত্রেবেলা মানে কাজ শেষ করে বাসায় গিয়ে শুয়ে আছি। হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হবে, আমার যে মালিক এমডি সে আমাকে ফোন দিয়ে বললো যে মনিক তুমি একটু তাড়াতাড়ি পাশের বাসায় যাও, মানে যেখানে আরো ওয়ার্কাররা থাকতো। এখানে আমার মোটামুটি 5 মিনিটের দূরত্ব, মানে অনেক মানে পাড়া গ্রাম, তো সেখানে আসলে ওইরকম ভাবে কিছু পৌঁছায় নাই। শুধু ইলেকট্রিসিটিটা আমাদের ফ্যাক্টরিটার জন্য গেছে, অন্য কিছু নাই। তো আমি সেখানে রওনা দিলাম আমার এক সঙ্গী তুষারকে নিয়ে। তো যাচ্ছি, গিয়ে দেখি যে মানে যার দেখলাম যে সবাই রুমে প্রায় আপনার 10 জন লোক ছিল, 10 জন লোকই বাহিরে। ওকে নিয়ে 11 জন ছিল, মানে যে যাকে দৌড়ছে অ্যাটাক করছে তাকে নিয়ে 11 জন, 10 জন লোক বাহিরে, সে একাই ঘরের ভিতর দরজা লক করে, মানে একটা দরজা লক করে আরেকটা দরজা খোলা, সে বসে আছে। সে দক্ষিণ দিকে মাথা দিয়ে মানে নামাজ পড়ার মতো করে এইভাবে আছে, সে খালি গায়ে। তখন আমি তাদেরকে গিয়ে বললাম যে মানে মেন ঘটনা ওইখানে, আমি তাদেরকে বললাম যে কি হয়েছে, ঘটনা কি। তখন তারা বললো যে আমাদের কলিগ রাজু সে যেন কেমন করতেছে অদ্ভুত টাইপের। সে ঘর থেকে বের হইয়া মানে পানিতে নামজনি ছিল, অনেক শীত ছিল তখন কনকনে, মানে তারা খুব খালি গায়ের মধ্যে অবস্থায় আসতে, সাথে কিছু নেই। তখন আমি যখন দরজাটা করে একটু ফাঁকা করে দেখলাম যে তার শরীরে অজস্র ঘাম ধরতেছে, এবং সেই জায়গায় শর্ট প্যান্ট পরে মানে দক্ষিণ দিয়ে মাথা দিয়ে হয়ে আছে। আমি তখন তাকে ডাক দিলাম যে রাজু কি হয়েছে, তাকায় নেই, আবার দেখতেছে না। আবার যখন তাকাইছে তখন আমি ভয় পাইছি, তার চোখগুলো অনেক বড় বড় ছিল, এবং সে মনে হচ্ছিল সে আমাকে তখনই ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। তো তখন আমি ওই জায়গা থেকে আসলাম, বেরিয়ে আসে বললাম যে এটা কি হইলো, সমস্যা কি। তারা বলতেছিল যে রাত্রেবেলা হঠাৎ করে সে ঘুম থেকে উঠা, মানে তার পাশে একজন শুইতো, তার বুকের উপর উঠা গলা আমাদের তাপ দিয়ে ধরছে। বলতেছে পরে শেষ করবো, তার মালিক তো শেষ করবো। সে খুব ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়া ঘর থেকে চিল্লাইনি দিয়ে বের হয়ে আসছে। সবাই তখন যে উদাইতে যখন সে মানে হাত থেকে দাপ পেতেছিল, তাই দিয়ে সে মানে জোরে জোরে অত্যাচার করতেছিল তাদের সাথে। এমন সময় সে দরজা খুলে বের হয়ে দৌড় দেয়। এমন সময় বাকি যে 10 জন ছিল তারা মিলে অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে আসে। সে চাইতেছিল পানিত নামার জন্য। তারা চিন্তা করলো পানিত নামলে এত শীতের ভিতর সে হয়তো তাকে রাখা সম্ভব হবে না, মানে বাঁচিয়ে রাখা সম্ভব না। তারপর সে তাকে নিয়ে ঘরে নিয়ে আসে। ঘরে ঢোকার পর সে দরজা লাগাই দেয়। মানে দুইটা রুম ছিল, মাঝখানে যে পার্টিশন ছিল সেখানে প্লাস্টিকের দরজা ছিল। এই পাশে রুম থেকে পরে আমি এটা দেখছি। পরে বললাম যে এখন কি করা যায়, তখন বাড়িওয়ালাকে ডাকা হলো। বাড়িওয়ালা এসে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একজন কবিরাজ আছে, ফোন দিয়ে নিয়ে আসি। কবিরাজকে আনার পর কবিরাজ মানে শীত আসতে চাইতেছিল না, একদম জোর করে আনা হয়েছে তাকে। আসার পর বলতেছে যে না এটা মানে তাকে যখন দরজা খুলে নিয়ে ভিতরে দেখাইলাম সেই হয়েছিল। সে বলতেছিল, সেও মোটামুটি চিন্তা ছিল এটাকে, বললো যে রাজু তুমি একটু গুরুত্ব তাকাইছে, আবার নিচের দিকে মাথা দিছে। তখন আবার বলতেছে একটু তাকাও। যখন তাকাইছে তখন কবিরাজের দৌড় দিয়ে বের হয়ে চলে এসে করতে, না এটা আমার দ্বারা দেখা সম্ভব না। এর আগে এরকম 2-3টা ঘটনা ঘটছে যা আমার দ্বারা সম্ভব হয় না। হয়তো সে নিজে ছেড়ে দিবে, তা নাহলে তার কিছু অত্যাচার করে কিছুদিন থাকবে, মানে সে যে জায়গা থেকে সে জায়গায় নিয়ে যাবে তাকে রাজুকে, মানে রাজুর গ্রামের বাড়ি পাঠাই দিই, এমন একটা বলতেছিল। পরে বললাম যে তাহলে এখন উপায় কি, দেখেন কতক্ষণ অপেক্ষা করে। পরে বললাম যে ও তো অনেক ঘামতেছে, এটার কারণটা কি। বললো যে হয়তো তাকে অনেক অত্যাচার করছে আর উপরে, এই জন্য ঘামতেছে। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি যে না, অপরও দেখতেছি যে না কোনো রকম নাড়াচাড়া হচ্ছে না। পরে মানে আমরা শীতে অস্থির, আমরা ঘরে ঢুকতে পারতেছি না কোনো কাপড় আনার জন্য, আমার কলিগরা। পরে একটা পর্যায়ে হঠাৎ করে সে বললো যে দরজা খুলে এসে বলতেছে তোমরা সবাই বাহিরে কেন। আমরা সবাই অবাক, কি ব্যাপার, সেই কথা বলতেছে কেন। সে একটু কেমন ছিল। বললাম যে রাজু তুমি কি শান্ত? কারণ তো শান্তই, আমি কি আমার তো অনেক শীত লাগতেছে, আমার কাপড় চোপড় কোথায়।
মানে রুম সব উল্টা পাল্টা করে ছিল, কাপড় চোপড় খুঁজে দিলাম, গায়ে দিল, গায়ে ধরে বললো তোমরা এখানে কেন? যখন সে কাপড় চোপড় গুলো গায়ে দিতেছিল, মানে আমরা রুম পৌঁছে দিয়েছিলাম, এমন সময় দেখি রুম থেকে একটা সাপ বের হয়ে যায়, এবং আমরা খুব চেঞ্জ হয়ে দিতে আসলে এখানে সাপ আসলে কিভাবে এত রাতের ভিতরে, তো শীতের ভিতরে। একবার ভাবলাম যে হয়তো বা শীত অনেক, বাইরে অনেক ঠান্ডা, হয়তো বা ঘরের ভিতরে ঢুকছে আমাদের তুষকের নিচে থাকার জন্য, এটা বলে আমরা সেদিন শান্ত হয়ে যায়। তারপর আর এরকম তাদের রাজু দেখি সবাই সবকিছু শান্ত, কোনো কিছু বলে না, মানে ঠিক হয়ে গেছে আগের মতো। তারপর আমরা যখন আবার মানে এরকম একদিন রাত্রেবেলা মানে কাটতে থেকে সবাই বলে, হঠাৎ করে দেখি একটা সাপ বিছানা থেকে নামতেছে। আমরা সবাই লাফ দিয়ে উঠে গেছি খাটের কাছে, কি সাপ কেন নামে? সবাই দেখলাম নামতেছে, নামার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু সাপটাকে পেলাম না। খাটে নিচে ঢুকছে, অনেকক্ষণ দেখলাম, পেলাম না। কিন্তু খাটে আমাদের দরজা ফাঁক দিয়ে সাপটা যেতে পারবে না নিচ দিয়ে, কারণ সেখানে কার্পেট দেওয়া। এখন চিন্তা করলাম যে ঘটনা কি, সাপ আসলে করতে, অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম না। আমরা রুম চেঞ্জ করে পাশের রুমে শুনলাম। তারপরে এরকম আরেকদিন এমন ঘটনা, সাপটা এরকমই মানে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু দেখি না। মানে তারপর আমরা সবাই হয়ে গেলাম। এখানে আরেকটা কথা আমি যেটা বলি নাই, সেটা হলো গিয়ে যেটা বলে রাখি, এই রাজুকে যখন মানে ভূতে অ্যাটাক করছিল, তখন সে কিছু কথা বলতেছিল এভাবে যে তোরা এখানে ফ্যাক্টরি দিছস, তোরা কোনো মিলাদ পড়াস নাই, তোর যে মালিক, তোর মালিককে আমি কঙ্কাল বানাবো, কারণ তোর মালিক কোনো মিলাদ দেয় না। এমনিতে আমার এই জায়গায়, মানে এই জায়গাতে আমি অনেক বর করে থাকি, মানে তখন সে বললো যে মিলাদ যখন আসলে তখন তোর মালিককে আমি খাই ফেলবো, তোর মালিক কেন মিলাদ দিল না? 6 মাস হয়ে গেল ফ্যাক্টরি চালাতেছে, তোরা কি কোনো লাভ করতে পারছস? শুধু লস করতেছ। এই ব্যাপার তারপর আমরা মানে দেখলাম যে এই ব্যাপারগুলো যে আসলে সিরিয়াস হইতেছে। তারপরে সমস্যার সমাধান হয়। তারপরে আমরা লাস্টে যখন কন্টিনিউ সাপ দেখতে থাকি, তারপরে এক সময় আমি ওখান থেকে চলে আসি। পরবর্তীতে এবং এই ঘরের মধ্যে অনেকেই সাপ দেখেছে। হ্যাঁ, অনেকে সাপ দেখেছে। আচ্ছা, এই ঘরের মধ্যে অনেকেই তারপরে এই ঘটনার পরে সাপ দেখে। এবং এই যে আমরা কিন্তু মানে আমরা একটা জিনিস, ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একটা জিনিস কিন্তু দেখি যে আমরা জানি যে মানে এই যে মানে মানুষ একটা এরকম ধরনের বিলিফই আছে যে মানুষ মারা যাবার পরে বিভিন্ন ধরনের ফর্ম নেয়। আগেও এরকম ধরনের একটা বিলিফ ছিল যে কেউ পাখির ফর্ম নেয়, কেউ বিভিন্ন ধরনের ফর্ম নেয়। এটা অনেক প্রাচীন কাল থেকে এরকম বিশ্বাস, এরকম অনেক কিছু মানুষের মধ্যে চলে আসছে। এবং আমরা ঠিক একইভাবে আরো এরকম ভূত ফিল্মেও শুনেছি যে জিনের নাকি একটা ফর্ম হচ্ছে সাপ, কুকুর, সাপ, এগুলো নাকি জিনের ফর্ম। কি ঠিক বললাম তো? আচ্ছা, বিড়ালও, আমাদের মহিউদ্দিন ভাই এখানে আছেন এবং তিনি বলছিলেন যে বিড়ালও একটা ফর্ম। তবে সাপ, কুকুর, বিড়াল এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম, তো হতেই পারে এরকম কিছু একটা, এরকম ধরনের ব্যাপার থাকতেই পারে। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আমরা যে আলোচনাটা বলছিলাম সেই আলোচনা নিয়ে ফিরে আসছি। তো আমাদের সাথে থাকুন এবং জানিয়ে দিন যে কেমন লাগছে আজকের ভূতত্বম। এবং আমরা এটা কন্টিনিউ করতে চাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিছু কিছু ইনফরমেশন আপনারা পাবেন এখান থেকে। আমাদের এখানে বাবু ভাই আছেন। আমরা ঘটনার জন্য না, আমরা যে জিনিস ভাবছিলাম যে ডিসকাস করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমরা ভূতের কথা কিন্তু বিভিন্ন সময় শুনে থাকি যে এক একজন মানুষ এক এক ধরনের জিনিস দেখে। কেউ দেখছে হয়তো বৃদ্ধ মানুষ, কেউ দেখছে একজন বৃদ্ধ মহিলা, কেউ দেখছে লাল শাড়ি পরা একজন বউ, কেউ দেখছে মানে পশু পাখি এরকম কিছু, কেউ দেখছে একটা অবয়ব, কেউ দেখছে 6 ফুট বা তার চাইতে লম্বা মানুষ, নানান রকমের জিনিস। এই জিনিসটা নিশ্চয়ই একটা কারণ আছে, তো কারণ ছাড়া তো এটা ঘটে না আসলে। এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতেই পারে, মানে সেটা প্রমাণিত সত্য না হলেও একটা ধারণা বা প্রচলিত একটা ধারণা তো অবশ্যই থাকতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ব্যাপারটা আসলে যেটা হয় যে মানুষ আপনার বিভিন্ন রকমের জিনিস দেখে, এক একজন এক এক রকম। তো অ্যাকচুয়ালি যে যেটা দেখে সেটা কিন্তু খুব ভয় পায়। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, মোস্টলি যে জিনিসটা আপনার যে এন্টিটিসটা মানুষ এক্সপিরিয়েন্স করে, সবই কিন্তু আসলে জিনের বিভিন্ন কাইন্ড, তাদের মধ্যে বিভিন্ন কাইন্ড আছে। তাদের মধ্যে আপনার মানে বেশিরভাগই যেটা জিনদের মধ্যে বেশিরভাগ কাইন্ডই মানুষের ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে, মানুষের ব্লাড স্ট্রিমের সাথে মিশতে পারে, এবং তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। বলা আছে যে একমাত্র আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো কিছুর চেহারা তারা ধারণ করতে পারে, যে কোনো জিন, মানে যারা আসলে ওই সিনিয়র জিন যারা, তারা পারে। তো যেটা হয়, ওরা যখন একটা মানুষকে দেখে বা মানুষকে ভয় দেখাতে চাচ্ছে, তখন যেটা করে তার ব্লাড স্ট্রিমে তারা ঢুকে তার আলটিমেট ফিয়ার সম্বন্ধে জানে। এবং সরাসরি এনকাউন্টার যখন হয় একটা জিনের সাথে, জিনিসটা হচ্ছে এরকম এনকাউন্টার বলতে যে ফেস টু ফেস হঠাৎ করে যে দেখাটা হওয়া, সেই সময় কিন্তু বেশিরভাগ টাইমে এনিমেলের রূপ দেখা দেয়, বেসিক্যালি পশু পাখির রূপে। হ্যাঁ, কারণ খুব সুইফটলি তারা তখন একটা ট্রানজিশন ঘটায় এবং শান্ত, মানে ওদের দেখা যাওয়ার কথা না, তারা অন্য ডিমেনশনে। বাট
এটা কিন্তু অনেককেই বলি, অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকেও করে যে বাবু ভাই কিভাবে করে এই জিনিসটাকে দেখা গেছে বা কিভাবে ছবিতে আসছে বা হাউ জিনদের মধ্যে প্রত্যেকটা কাইন্ড কিন্তু নিজেকে ইনভিজিবল করতে পারে একদমই পারে না, ডিসঅ্যাপিয়ার হতে পারে না। Exactly. তাদের মধ্যে কিছু কাইন্ড আছে যারা নাকি জাস্ট তাদের শেপ চেঞ্জ করার বা নিজেদের চেহারা চেঞ্জ করার ক্ষমতা আছে, বাট তারা ডিসঅ্যাপিয়ার হতে পারে না, তারা দৃশ্যত এবং তাদেরকে মারাও যায়। তো যেটা করে হঠাৎ কারোর সাথে দেখা হলে তখন তারা দেখা যাচ্ছে তাদের পছন্দের রূপ যেটা সেটা হচ্ছে কোন বিচ্ছু হতে পছন্দ করে, বৃশ্চিক, হ্যাঁ, কিন্তু আমি ওই যে অনেকে হ্যাঁ। আছে শুনেছি মানে কমন যে জিনিস সাপ, হ্যাঁ, সাপ। তার চেয়ে বেশি হচ্ছে যেটা মহিউদ্দিন ভাই একটু আগে বললেন, বেড়াল। মহিউদ্দিন ভাই বেড়াল, হ্যাঁ। বেড়াল মানে এটা হ্যাঁ। এটা একটা কমন বিড়াল এবং বেড়ালের মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু হ্যাঁ। একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, বেড়াল এবং বেড়ালের মধ্যে কালো বিড়াল, কালো বেড়াল। কালো বিড়াল। এবং আপনি জানেন অনেক অঞ্চলে যেমন বিশ্বাস করা হয় কোন কোন অঞ্চলে যেখানে মানুষকে কেউ বাঘ খুব একটা থাকে না, ওইসব অঞ্চলের কিন্তু মানুষরা বিশ্বাস করে, যাদেরকে কুসংস্কারের জন্য বলে মানুষ, বলে যে ওই যে বাঘটা আসছে যে মানুষ খাচ্ছে, যেমন আপনি জিম করবেটের কাহিনী পড়লে অনেকগুলো পাবেন, লেখা আছে যে এই চিতাটাকে তারা বলছে কি এটা মানুষ না, মানে অরিজিনাল চিতা না, সে ছিল সামথিং। তো এটাও বিশ্বাস করে অনেকে। তো ওরা যখন মানুষের সাথে হঠাৎ করে এনকাউন্টার মানে সামনাসামনি হয়ে যায়, ফেস টু ফেস, তখন অনেকে আছে তার শেপ চেঞ্জ করে ফেলে। এন্ড মোস্ট লাইকলি বেড়াল, দেন আপনার সাপ, বৃষ্টি, কুকুর, কুকুর, কাক, এসব জিনিস হতে পছন্দ করে। এবং বাজ পাখি, জিনদের একটা স্ট্রঙ্গার কাইন্ডের খুব পছন্দের একটা চেয়ার হচ্ছে বাজ মাছ পাখি, পাখি। বাজ পাখি হওয়া, এটা করে। এবং 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 আমি অনেকের কাছে এরকম শুনছি যে গরমের সময় ছাদে হয়তো মানে হ্যাঁ, পেঁচাও হয়। এক্স্যাক্টলি ছাদে এরকম দেখা যাচ্ছে যে হঠাৎ করে বেশ হ্যাঁ, এটা- পাখি ওড়া উড়ি। হ্যাঁ, আমার পেছনেই অনেক, হ্যাঁ, আমার ফ্যামিলিতে অনেকের কাছে আমি ঘটনা শুনেছি কিন্তু যে হ্যাঁ। ছাদের ওপর এরকম পাখি টাখি এরকম দেখেছে, এই জিনিসগুলো আছে। আছে, বাট নট নেসেসারিলি যে সবগুলোই যে আপনার জিন বা কোনো কিছু তা না, বাট এরা পছন্দ করে এটা হতে, এই ধরনের Right. রূপ নিতে, এবং কিছু কিছু এর মধ্যে আছে তারা এরকম হয়। এখন ব্যাপারটা আসলে বিশ্বাসের উপর, যে বিশ্বাস করে না তার কাছে এটা কোনো মূল্যই নেই। আসলেও মূল্য নয়। হ্যাঁ, যে বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেরকম মাঝে মাঝে আমার এখনো কিছু ঘটনা শুনলে যেটা মনে হয় মাঝে মাঝে যে হ্যাঁ আমি আসলে কিন্তু জানি না যে আমি যে ঘরটাতে রয়েছে সেই ঘরে যে বাথরুমটা রয়েছে, জি, ওয়াশরুম যেটা রয়েছে, ওয়াশরুমের ওই পাশে কি আছে আমি জানি না। আমার মাঝে মাঝেই মনে হবে খুলে হয়তো অদ্ভুত কিছু একটা দেখলে তখন কি করবো, রাইট, অদ্ভুত কিছু দেখতেই পারি এবং এবং- কোনো মুহূর্তে আমি কিন্তু এই ভয়টা এখনো আমি পাই। রাইট। এবং হ্যাঁ। একটা জিনিস কি, আপনার যে ফিয়ারটা এটাই কিন্তু ওরা কাজে লাগে। সেটাই। এবং এক সাইকোলজিস্টের, এবং আমি যেটা 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 আমি হয়তো অনেক সময় এরকম চাইতে আমার এটা একটা একদম নিজের মতামত যে হয়তো আমি এরকম ভাবতে ভাবতে অনেক সময় নিজের বিপদ নিয়ে আসি। সেটাই সাইকোলজিস্টরা বলে আর কি আসলে, হ্যাঁ। বাট বলে যে তুমি যা দেখতে চাচ্ছ সেটারই একটা অপটিক্যাল ইলিউশন Exactly. তোমার হয়, এক্স্যাক্টলি। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা সবসময় না। মানে যারা বিশ্বাস করে বা যারা এটা দ্বারা এফেক্টেড, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ যেটা ভাবে এই সমস্ত ক্ষেত্রে তাহলে সবসময় সেটাই ঘটতো, কিন্তু অনেক সময় উল্টাটা ঘটে। উল্টাটা ঘটে। যেমন তাহলে আমি আমি বাথরুমে যাওয়ার চিন্তা করলাম, বাথরুমে আমার কিছুই হবে না, আমি ঘরে এসে বিছানায় শুয়ে আছি, হ্যাঁ। ঘুমের মাঝখানে হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখলাম যে আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। সেটাই। এবং রাসেল ভাই এই এক্সপিরিয়েন্স কিন্তু আমি অতীতে ভূতে ফেমি বলেছি এই ঘটনাগুলো, আমার নিজের চোখে দেখা কিছু জিনিস, মানে এটাতে আমি অস্বীকার করতে পারি না। অন্যজনের কারো শোনাটা হয়তো আমি বুঝতে পারি সত্যি কি মিথ্যা, বাট নিজে যেটা দেখেছি সেটা তো অস্বীকার করে না। তোমার এক মামার কাছে শোনা একটা কাহিনী, এবং উনি মিথ্যা কথা বলার লোকই না। এটা আমি ভূতের ফিল্মে আগে বলেছি যে উনি হঠাৎ করে মানে ওনার বাথরুম ছিল বাসার বাইরে আর কি, উঠান দিয়ে বেরোতে গেছে, তখন দেখে প্রায় 8-10 ফিট উঁচু একটা লোক হেঁটেই মাথা যাচ্ছে, ওই মাথা আসছে। ওনার মাথায় কিন্তু তখন 8-10 ফিট উঁচু লোক হিসেবে কিছু ছিলই না। উনি ফার্স্টে মনে করেছিলেন যে এটা ওনার শ্বশুর। সেটাই, মানে খুব নর্মাল রেগুলার একটা সিন, হ্যাঁ। খুবই রেগুলার একটা সিন। রাইট। কিন্তু পরে উনি নোটিস করে যে এটা বিশাল মানে ওই অ্যাজ ইউজুয়াল হাইট। কিন্তু ওই যে জিনিসটা তার সামনে এসেছে, এটা কিন্তু ওনাকে ভয় দেখানোর জন্য এসেছে। ওরা মানে মানুষকে ভয় দেখায় বিভিন্ন রকম করে, এবং মূল কাজটাই কিন্তু এটাই করে। পজেসটা কিন্তু মানুষকে করে কি, যার ভেতরের আপনার কাল্ব বা ভেতরের অন্তরটা দুর্বল, তাকে কিন্তু তারা পজেস করে। হ্যাঁ, সেটাই, মনের মধ্যে ভয় থাকলে সেই ভয়টা আরো বেশি লাগারই কথা। এবং একটা সময় এরকমও বিশ্বাস করা হতো যে মানুষগুলো যে কারণে আমরা দেখেছি যে ইজিপশিয়ানরাও একটা সময় দেখা হ্যাঁ, ফাবরিকের সাথে হ্যাঁ, নানান রকমের জিনিসপত্র দিতে যাতে হচ্ছে ওরা বিলিভ করতে এরকম ধরনের, যা হলে যে ওর সেই আত্মাটা বা সোলটা ওইটা ফিরে এসে ওদেরকে স্বাভাবিক জীবনে হ্যাঁ। বিভিন্ন ব্যাঘাত ঘটায়। এই জিনিসটা কিন্তু আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম রাসেল ভাই, ইজিপশিয়ানদের ব্যাপারটা। এবং এটা থেকে একটা জিনিস উঠে আসবে, এই যে অনেকে মানে অনেক এক্সপেরিয়েন্স করে যে একটা জায়গায় আপনার কেউ মারা গেলে সেখানে, যেমন দিনারও এরকম একটা কাহিনীর কথা বলেছে, শেয়ার করবে যে এসে মানে কেউ সামথিং কামস আপ আফটার সুইসাইডিং সামথিং লাইক দ্যাট।
সুইসাইড কমিট করার পরে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হ্যাঁ, এবং সাধারণত আমি এটাও পড়েছি, মানে অনেকে বিশ্বাস করে এটা যে যদি আসে তাহলে ওই ফর্মটা নিয়েই আসবে এবং যে সমস্ত কারণে সুইসাইড করতে হয়েছে সেই সমস্ত কেস গুলো সলভ করার চেষ্টা করবে ওই- হয়। ওই জিনিসটাই বলতে চাচ্ছি যে ইজিপশিয়ান যেটা ছিল ওদের এনশিয়েন্ট সিভিলাইজেশনে, ইজিপশিয়ানরা বিশ্বাস করত যে প্রত্যেকটা মানুষের সাথে তার একটা কা থাকে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে কারিন নামে একটা জিন মানুষের প্রতি অ্যাসাইন করা। এবং এই কারিন কি করে, একজন মানুষের সাথে আপনার সবসময় থাকে, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কারিন আছে। এবং এদের এই দুষ্ট চিন্তা ভাবনা বা তাদের বাজে প্রভাব থেকে কাটানোর জন্য কিন্তু মানুষকে আকিকা দেওয়া হয় রাইট। এটার থেকে, মানে আমি 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 একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে একটু যেতে চাই, একটু একটা কথা যেতে চাই, কারণ একটা খুব একটা অদ্ভুত টাইপের আমি একটা এসএমএস পেয়েছি, যে এসএমএসটা আমার মনে হয় উত্তর দেওয়াটা জরুরি। আপনার কাছে কি মনে হয়, যে আপনার কাছে কি মনে হয় যে সাধারণত আমাদের একজন লিসেনার, তিনি হচ্ছেন জারিফ, তিনি লিখেছেন যে কোন জায়গায় সাধারণত জিন বা এই সমস্ত জিনিস বাসার কথা যদি আমরা ধরি, কোন কোন জায়গায় থাকার বেশি সম্ভাবনা থাকে? যদি কোন স্পিরিট, আমরা যাই বলি, আমরা ব্যাড স্পিরিট বলি বা যাই কিছু বলি না কেন, অশরীরী বলি, জিন বলি, ভূত বলি, যাই বলি না কেন, এটা বাসার কোন জায়গায় থাকার সম্ভাবনা বেশি? এখানে দুইটা বিষয় আছে। যে ভালো জিনগুলো আছে ওরা কিন্তু খালি রুম, যেটা আপনাকে স্টোর রুম যেটাকে বলি, স্টোর রুম থাকে। এবং যেগুলো বদ জিন আছে তারা যেমন ঝোপঝাড়, ছাদের উপর কিছু নোংরা আবর্জনা থাকে, বাথরুম যেখানে আবর্জনা খুব খারাপ অবস্থা সেইখানে। আর ভালো জিনিসগুলো ভালো জায়গাতেই, পরিষ্কার জায়গা যেগুলো রুম, নামাজ পড়া হয় ওই জায়গাতেই এই ভালো জিনিসগুলো থাকে। আপনি যতগুলো মানে মোটামুটি মানুষ দেখেছেন তার মধ্যে সব থেকে কমন এরকম কোন জায়গা আছে যে জায়গাতে মোটামুটি থাকেই? আমি যেগুলো দেখেছি ম্যাক্সিমাম কোন জায়গায় ম্যাক্সিমাম আমি গাছের ইয়েতেই পাইছি। এটা আমিও অবশ্য পরিস্থিতি সুপারি গাছ, প্রচুর জায়গায় তাল দেখেছি। গাছ, হুম, এই গাছের মধ্যে সবচেয়ে বেশি ঝোপঝাড় যেগুলো, সব বট যেগুলো গাছ, হ্যাঁ, এই সমস্ত গাছের মধ্যে জায়গায়। সবচেয়ে বেশি বসবাস করে। আচ্ছা, ওকে ওকে। আমিও সেটাই পড়েছি যে আপনি হচ্ছে অনেক সময় এরকম পরিত্যক্ত বাসা বা এরকম, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেই বাসার সাথে সম্পৃক্ত কেউই হ্যাঁ হয়তো সেই জায়গাটাতে আছে, এরকম আছে, জায়গায় right. বিশ্বাস করা হয়ে থাকে আর কি। বা আপনি যদি বলেন যে আপনি যেটা বলছিলেন যে জিন বিভিন্ন ফর্ম নেয়, তাহলে হয়তো ওই ফর্ম নিয়েই সে ওখানে ওখানে থাকে অবস্থান করে। সেটা যে ওই যে আত্মহত্যার কেস যেটা তো, এবং যেটা যে বাসা, সেই বাসায় অপরিচিত লোকের চাইতে একটা মৃত মানুষ যিনি মারা গেছেন তার ফর্ম নিয়ে যদি কোনো জিন ওইখানে অবস্থান করে এবং কিছুদিন পর পর সেই মানুষটাকে যদি কেউ দেখে, সেটাই যে কেউ ভয়ার জীবনে কোনোদিন ওই পথে যাবে ওখানে যাবে না। তারা চাই মানুষকে ওই রাস্তা থেকে সরিয়ে দিতে এবং মানুষকে ওই বাজে জিনিসটাকে আপনার রিকল করাতে পারবে। আমি জানি না যে আপনাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা, আমি 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 জানি না, এটা আমার একদম পুরোপুরি ভুলও হতে পারে। অনেক সময় অনেকেই বলে থাকেন যে একটা মানুষ মারা গেছে, তাকে হঠাৎ করে নাকি সে রাস্তায় দেখেছে, বলে তো, অনেকেই বলে। অনেকেই বলে রিক্সায় করে চলে গেল, আমার সামনে দিয়ে গেল, আমি একদম সামনে রাস্তা ক্রস করতে দেখলাম, আমার সামনে দিয়ে গেছে, এরকম ধরনের কথা কিন্তু অনেকেই আমাকে বলে। এরকম অনেকেরই আছে, অনেকেই বলে। এবং অনেক সময় এটার বিভিন্ন তত্ত্ব আছে রাসেল ভাই, এটা মানে সবকিছু শুধু জিন না, মানে আরো অনেক কিছু আছে, আরো কিছু সেটা অন্য প্রসঙ্গে সে আলোচনা করা যাচ্ছে না, কিন্তু but না। এরকম জিনিস অনেক ক্ষেত্রেই অনেকে দেখে থাকে যে এরকম ধরনের ঘটনা ঘটে যে একদম আমার চোখের সামনে গেল, আমি নিজের চোখে কিভাবে অবিশ্বাস করবো। আমার মা যেরকম বলতেন যে হ্যাঁ, তাই তিনি তার বোনকে একদম একদম যে ক্লোজ, সবচেয়ে বয়সে কম, তিনি মারা যাবার পর যেরকম রেগুলার দেখতে পেতেন, এরকম জিনিস আমার সামনে দাঁড়িয়ে আছে। এবং ওই জিনিসটা কিন্তু ঘটায় বেশিরভাগ রাসেল ভাই, এই যে পছন্দ মানে তার মানে নিজের পরিচিত মানুষকে দেখে, এটা কিন্তু তার কারিন ঘটায় বেশিরভাগ। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে অনেকে যে হচ্ছে কমজোরি মানুষ, সে যেমন ভয় পায়, আবার যার হচ্ছে একটু শক্ত, সে খুশি হয়, সে খুশি হয় যে আমি দেখলাম, এরকম ধরনের একটা ব্যাপার ঘটে। এই ঘটনাটা কাজটা সম্পূর্ণ ঘটায় সেই কারিন জিনটা, মানে তার প্রত্যেক মানুষের সাথে জিন থাকে, সেই জিনটাই কিন্তু এই জিনিসটা ঘটায়, আর সেই দেখা দেয়। এবং কেউ আত্মহত্যা হলেও সেখানে ওই একই জিনিসটা সে করে, এন্ড অ্যাকচুয়ালি সে মিস করে, কিন্তু সে যার সাথে ছিল তাকে সে মিস করে, রাইট, এবং মিস করার কারণে কিন্তু জিনিসগুলো সে ঘটায়। সেটাই। এবং এটার সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত আছে, কি বলবো, হ্যাঁ বলেন প্লিজ। যেটা হচ্ছে যে অনেকে বলে যে, অনেকে বিশ্বাস করে যে বলে যে আমার পুনর্জন্ম হয়ে গেছে, রাইট? এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কারিন যেটা করে, সে অতীতে যার সাথে ছিল সে নতুন কারো প্রতি অ্যাসাইন হয়, তখন সে কি করে, পুরানো জনের স্ত্রীকে নতুন দিনকে দেখানো শুরু, তার স্বপ্নে, তার ড্রিমে এসে তাকে কিছু রিকল দেয়, কিছু মেমোরি দেয়,
এবং সেটাতে সে মনে করে যে আমার অতীতের এগুলো মেয়ে কেন মনে পড়ছে, কেন এবং মনে এবং অনেকের কাছে এরকম মনে হয় যে আমি এই জায়গায় ওই যে ডিজাভু টাইপের হয়, হ্যাঁ, অনেক কিছু deja vu, হয়, হ্যাঁ অনেক অনেক কিছু হয়। এবং অনেক সময় অনেকের মধ্যে, আপনার মধ্যে হয়তো কোনো সময় হচ্ছে যে একটা জায়গায় আপনি আসলেন, সেই জায়গায় এসে আপনার মনে হয় সেই জায়গাটাতে আমি আগিয়ে এসেছি, সবকিছু এরকম পরিচিত লাগছে কেন। বা অনেকের কাছে আমি খুব অদ্ভুত কিছু জিনিস শুনেছি যে কোনো একজন মানুষ একটা শহরে ঢুকলো, নতুন শহরে ঢুকে সে চারিদিকে তাকিয়ে বললো কি এই শহরটা না কয়েকশো বছর আগে কেমন ছিল আমার মনে পড়ছে, কেমন যেন Right. এরকম ছিল, এটা কি এখানে এরকম ছিল, এখানে কি এরকম ছিল। এটা কিন্তু তার সাথে যে জিনটা আছে সেটাই কিন্তু এটা তাকে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, হ্যাঁ আমি সব ধরনের মতবাদকে ধরে নিচ্ছি যে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাই যার যে যেটা বিশ্বাস করতে চান সেটা বিশ্বাস সে করার তার জন্য মতো বিশ্বাস করতে পারে। But জিনিসটা গুলো খুব অদ্ভুত, এগুলো কিন্তু ঘটছে আরো, তারপরেও আমরা অনেক কিছু দূরে সরিয়ে দিয়ে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা ভাবতে চাই না অনেক কিছু, আসলে আমরা ভাবতে চাই না, সেজন্য আমরা চাই না, সেটাই। আমরা একটা ঘটনা শুনি, অনেক কথা বলেছি, দিনের আছে আমার, এবং দিনারকে অনেক ধন্যবাদ যে আজকে মহিউদ্দিন ভাইকে অনেকেই বলছিল বারবার করে নিয়ে আসতে, এবং দিনার হেল্প করেছে আজকে সেটা নিয়ে আসছে, এবং সেও একজন এসছে, এবং এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছিলাম তার সাথে নাকি ওর ঘটনাটা একটু কানেক্টেড, সো আমরা সেই ঘটনাটা একটু শুনে ফেলি, অনেকক্ষণ তো কথা হলো। দিনে আমি ঘটনা শুনি আপনার, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? ধন্যবাদ আসলে আপনাকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা হচ্ছে আমাদের লালবাগেরই একটা এলাকা, সেটার নাম হচ্ছে আতশখানা, সেখানকার একটি ঘটনা। তো আমি সরাসরি আসলে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি বেসিক্যালি আমি আমার ফ্রেন্ড বাপ্পির আঙ্কেল তোফায়েল আহমেদ, ওনার মুখ থেকে শুনি। তো ওনার আজকে আসার কথা ছিল রাসেল ভাই, তো উনি একটা কাজের কারণে আসলে খুব ভালো হতো, আমরা মনে হয় নেক্সট টাইম তাকে আশা করবো। জি রাসেল ভাই ওনাকে নেক্সট কোন উইকে ওনাকে নিয়ে আসতে ইনশাআল্লাহ। পারে। ইনশাল্লাহ। তো ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে ওনার ছোট ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে। হুম, তো রাসেল ভাই আমি আপনাকে আগে বলেছি যে আমাদের এলাকায় কিন্তু একটা শ্মশান রয়েছে লালবাগের দিকে। তো যে এটা হচ্ছে 2002 বা 3 দিকে একটি ঘটনা। আচ্ছা, তো উনাদের যে বাসাটা হচ্ছে ওটা আমাদের আতশখানার মধ্যে সবচেয়ে পুরাতন বাসাটা হচ্ছে উনাদের বাসা, আচ্ছা, এবং উনি খুব মানে ফ্যামিলিয়ার একজন পার্সন আমাদের মহল্লাতে। ফুল ফ্যামিলিটা হচ্ছে খুবই ফ্যামিলিয়ার। আচ্ছা, তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে উনাদের বাসায় একদিন সন্ধ্যায় কারেন্ট ছিল না, তো উনারা সব কাজিনরা সবাই একসাথে থাকতেন এক বাসায়। হুম, তো ওনারা ছাদে গিয়ে জাস্ট টাইম স্পেন্ড করতেছিল, তো সবাই লুডো খেলতেছিল, কেউ ক্যারাম খেলতেছিল। তো এরকম একটা সময় জাস্ট 11টা সাড়ে 11টার দিকে কারেন্ট চলে আসে। তো তোফায়েল আহমেদ যিনি আমার বাপ্পির ফ্রেন্ডের আঙ্কেল, তো উনি ওনার রুমে চলে আসেন। তো রুমে চলে এসে যে যার মতো রুমে চলে যায়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো তখন ছাদে ওই তোফায়েল আঙ্কেলের ছোট ভাই প্লাস তার কিছু কাজিন তারা উপরেই ঘুমিয়ে পড়ে। তো উনি যখন ঘুমিয়ে পড়ে ঠিক ফজরের নামাজের সময় উনার খুব চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে। আচ্ছা, তো উনি ঘুম ভাঙার পর যেটা শুনতে পান সেটা হচ্ছে এরকম যে ওনার যে ছোট ভাইটা রয়েছে সবাই বলতেছে যে ও মানে বিষ খেয়েছে, মানে সুসাইড করেছে সে। তো এটা শুনে উনি খুব হতবাক হয়ে যায়, কারণ ওনার ছোট ভাই ওই রকম ছিল না, সে যে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট করার মতো মানুষ সে ছিল না। তো যাই হোক, তাদের ফ্যামিলি যেটা একটা ওয়েল রেপুটেশন ছিল, তো তারা মানে আর কাউকে জানাজানি না করে তারা সবাই ছাদে চলে যায় দেখার জন্য। তো তারা ছাদে গিয়ে যখন রাসেল ভাই তাকে তার ছোট ভাইকে দেখে, তো তার বিবরণটা এমন ছিল যে সবাই বলতেছিল যে বিষ খেয়েছে, সেটা হচ্ছে যে তার মুখ দিয়ে মানে ফোম টাইপ লিকুইড বেরোচ্ছিল। তো এতে অনেকে ধারণা করে নেয় যে হয়তোবা সে বিষ খেয়েছে। তো তারা চিন্তা করে যে তাকে হাসপাতালে নিতে হবে। তো আমাদের ওইখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে মিডফোর্ড হসপিটাল। তো ওনারা চিন্তা করে তাকে ওখানে নিবে। তো যেই তারা 2-3 জন মিলে তাকে মানে ধরে কোলে নিতে চায়, মানে উঠিয়ে নিচে নামাবে, তখন তার বডিটা এরকম ছিল যে মানে খুব শক্ত একটা বডি ছিল, যে তাদের কাছে মনে হচ্ছিল যে তারা মানে খুব ওয়েটের কোনো কিছুকে মানে ক্যারি করার চেষ্টা করতেছেন। তখন কিন্তু রাসেল ভাই তারা 3-4 জন মিলে কিন্তু তাকে তুলতে পারতেছিল না, কিন্তু তার ভাইয়ের যে স্বাস্থ্য ছিল সেটা মোটামুটি শুকনো ছিল। তো যাই হোক, তখন যেটা হয় যে তখন এলাকার মসজিদ, যেটা ওই আতশখানা একটা মানে মসজিদ আছে, সেটা হচ্ছে দৌলতি বাজার জামে মসজিদ। তো সেখান থেকে নামাজ শেষ করে উনাদের এলাকারই এক বড় ভাই মাওলানা মাসুম যিনি, তো উনি ওনাদের বাসায় আসেন। তো বাসায় এসে উনি পুরো ঘটনা শুনেন যে এরকম। তো ওনারা 2-3 জন মিলে আরো কিছু লোক যোগ হয়। তো তখন তারা তাকে ছাদের থেকে ধরে মানে নিচে নামাতে থাকেন। তো তাদের বাসার সিঁড়িটা ছিল খুবই সরু, তো সরু থাকার ফলে তো তাকে নামানোর সময় খুব কষ্ট হচ্ছিল। বাট তার নামানোর একটা পর্যায়ে যেটা ঘটে যে কোনো একটা কারণে হয়তোবা তার ভাইয়ের মানে কোনো একটা হাতের মানে কনিষ্ঠ আঙ্গুলের নখে কোনো চাপ পড়ে। তো তখন যেটা ঘটে রাসেল ভাই সেটা হচ্ছে তখন কিন্তু তাদের সাথে অনেকজন লোক ছিল, তাদের কাজিনরা ছিল প্লাস তোফায়েল আহমেদ যিনি উনি ছিলেন। তো তার ভাই সঙ্গে সঙ্গে সেখান থেকে মানে উনি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তো লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর তার ব্যাপারটা ছিল এরকম যে তোরা আমাকে কোথায় নিচ্ছিস। তো এটা রাসেল ভাই যখন সে বলে তোফায়েল আঙ্কেলের ছোট ভাই, তখন মোটামুটি প্রায় সবাই ভয় পেয়ে যায়। তখন মাওলানা
তখন মাওলানা মাসুম যিনি ছিলেন, তো উনি তখন মানে কিছুটা গেস করতে পারেন যে এটা হয়তোবা অন্য কোনো কারণে হচ্ছে, হয়তোবা প্যারানর্মাল কোনো রিজন হবে। তখন তিনি আর দেরি না করে ওকে জাস্ট একটা রুমের মধ্যে নিয়ে আসেন। তো রুমের মধ্যে নিয়ে আসার পর উনি কিছু দোয়া দূর পরে তাকে ফু দেয়। তো ফু দেওয়ার পর উনি এই তোফায়েল আঙ্কেলের ছোট ভাইয়ের এই হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখটা চেপে ধরে তাকে কিছু কোশ্চেন করা শুরু করে। তো কোশ্চেন করার একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কে এবং তুমি কোত্থেকে আসছো। তখন রাসেল ভাই ওই তোফায়েল আঙ্কেলের ছোট ভাই যেটা রিপ্লে করে, সে রিপ্লেটা ছিল খুবই উইয়ার্ড। সে যার পরিচয় দিচ্ছে এবং যার নাম বলছে সে হচ্ছে ঠিক তাদের বাসা থেকে 2-3টা বাসার পরে একটা এলাকার নাম হচ্ছে গোয়ালটুলি। সেখানটায় মানে অনেকে হয়তো চিনবেন যে আমাদের এলাকার ফেমাস একজন মাঠা বিক্রি করেন একজন লোক, তার বাসাটার পাশের বাসা। তো ওই জায়গার অ্যাড্রেসটা দেয় এবং দিয়ে ওই বাসারই একজন লোকের নাম বলতেছে, যে লোককে কিনা যে মাওলানা মাসুম যিনি ছিলেন তার এজ তখন 35 or 40 হবে। তো উনি যখন 10 কি 12 বছর বয়স ছিল, ওনারা তখন ওই লোককে দেখছেন ওনাদের এলাকায়। এবং তখন উনি আসছিলেন বেসিক্যালি কলকাতা থেকে, উনি এখানে এসে বসবাস করতেন। তো উনি যখন মানে তার নাম শুনেন, তো উনি খুব হতবাক হয়ে যায় যে এটা তো সম্ভব না, কারণ এই লোক উনি যার পেরিচ্ছে নিজেকে, ওই তোফায়েল আহমেদের ছোট ভাই, এই লোক ঠিক প্রায় যুদ্ধেরও 25-30 বছর আগে কোন একটা কারণে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়, সে সুসাইড করে মারা যায়। তো এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তো উনি তখন জিজ্ঞেস করতে থাকে, তো এটা তো সম্ভব না, তুমি কে ঠিক করে বলো এবং তুমি কোত্থেকে আসছো ঠিক করে বলো এবং ওর উপর কেন আসছো। তখন সে রাসেল ভাই আবারও একই কথা রিপিট করে, কিন্তু তার রিপিট করাটা ছিল হচ্ছে যে মানে ওনারা কিছুটা যেটা বুঝতে পারে সে হচ্ছে যে উনি কলকাতায় যে বাংলা ভাষাটা যেভাবে ব্যবহার করা হয় শুদ্ধভাবে, উনি ওই টোনে রিপ্লাই দিতেছিল। তখন উনি কিছুটা বুঝতে পারেন। তো তখন উনি এক্সারসিজমে যেটা বলেন যে ওই যে জিনিসটা তার উপর ভর করে সেটা জাস্ট এতটুকু বলে যে উনি যে বাসার কথা বলতেছেন, যে বাসায় ওই নামের লোকটা সুসাইড করে, তো ওই অশরীরটা বলে যে আমার বাসাটা বেসিক্যালি হচ্ছে ওইটা, আমি ওই বাসায় থাকি, আর এই আঙ্কেলদের বাসার যে ছাদটা এই বাসাটা থাকেন। এবং উনি বলেন যে উনি আমলিগোলার দিকে একটা বাসাতে থাকেন, এবং উনি যেটা বলেন যে এই 3টা বাসাতেই আমি থাকি এবং আমি এখানেই থাকবো। তো এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তো তখন ওই মৌলানা মাসুম যিনি ছিলেন, তো মাসুম ভাই ওনাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে ওর থেকে যাবেন, ও ভুল করে ফেলছে কোন একটা কারণে। তখন তার ভিতরে যে অশরীরটা বলে যে সে ছাদে কোন একটা ভুল করে এবং ভুল করার কারণেই সে তার উপর প্রজেস্ট হয়, তার দ্বারা প্রজেস্ট হয়। তো তখন তাকে তাকে তাড়ানো হয়, যেটা বলে যে সেটা হচ্ছে এরকম যে ওনাদের বাসায় সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত কেউ আর বাসার ছাদে যেতে পারবে না। তো এই ঘটনা রাসেল ভাই যখন ঘটে, তো মোটামুটি অনেকে জানে। তো যে ফ্যামিলি মেম্বারটার কথা উনি বলেন, যে যার রূপের কথা উনি বলতেছেন যে আমি ওই মানুষটা এবং এই ভর করছি, তাদের ফ্যামিলি মেম্বার এই ব্যাপারটা শুনে। তো আসলে এটার পর যেটা শুরু হয়, এই ঘটনাটা শেষ হওয়ার পর আপনার ওই আতশখানার দিকে, সেটা হচ্ছে তো ওই মহল্লার সবাই কিন্তু একটা মানে উইয়ার্ড একটা কান্নার শব্দ শুনতে পেত তার কিছুদিন পর থেকে। এবং কান্নার শব্দটা এমন ছিল যে কাউকে যদি টর্চার করা হয় বা সে যদি কোনো মানে আঘাত পায়, তো আঘাত পাওয়ার সময় যেরকম কান্না হয়, তো ওইরকম একটা কান্নার শব্দ কিন্তু ভেসে আসতো, যে উইসপারের মতো। তো মানে কোথার থেকে আসছে এটা কিন্তু কেউ গেস করতে পারতো না। তো আতশখানার ওই দিকটা যে কেয়ারটেকার ছিল, তো তারা প্রথম দিকে এটাকে খোঁজার চেষ্টা করছে, প্লাস এলাকারও অনেকে ছিল মানে এই আওয়াজটা কোত্থেকে আসে মানে প্রতিদিন রাতেই। তো কিন্তু তখন নাইট গার্ড যে ছিল এবং এলাকার যারা ছিল তারা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করে, কিন্তু তারা মানে সেখানে কাউকে পায়নি। আর সবচেয়ে বড় কথা যে ওনাদের এখানকার নাইট গার্ডরাও পর্যন্ত ওনাদের রাস্তায় আর মানে পাহারা দিত না। এবং রাসেল ভাই এটা শুধু যে উনাদের বাসাটার ওইখানটায় ঘটতো সেটা না, কিন্তু উনি যে 3টা বাসার কথা স্পেসিফিক ভাবে বলে গেছেন যে ওনার বাসা, ঠিক ওই 3টা বাসার সামনেই এই কান্নার শব্দগুলো শোনা যেত। এবং এটা রাসেল ভাই লাস্ট 2 কি 3 বছর হবে যে এটা আর এখন শোনা যায় না। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ দিনার। আমরা আরেকবার একটু মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাবো। আমাদের সবারই আলাদা আলাদা মতামত রয়েছে, মানে এটা এবং আমি সবগুলোকে রেসপেক্ট করে বলছি যে যার যে মতামত রয়েছে, যার যে বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের সাথে আমাদের কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই। বাট আমি শুনি যে মাইনুদ্দিন ভাই এইটা কিভাবে বলবেন, যে আমাদের একজন SMS করে একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা একটু উত্তরটা আমি জানতে চাই। সেটা হচ্ছে নির্জন আমাদের আজিমপুর থেকে বলেছেন যে আমার আব্বু মাঝে মধ্যে স্বপ্নে মৃত মানুষের সাথে কথা বলে, কেন? আচ্ছা, স্বপ্নে মৃত মানুষের সাথে কেন দেখা হয়, আপনার কি মনে হয়? না এটা খুব ভালো জিনিস। এটা ভালো জিনিস কেন বলছেন? এটা ভালো জিনিস, ভালো জিনিস এই জন্য যদি আলোচনাটা খুব ভালো হয়, আলোচনাটা কি বলে, কথাটা কি বলে, মৃত ব্যক্তিটা তাকে কি বলতে চায়, যে তুমি আমার কাছে আসো না দুনিয়ার কোনো কিছু কথা বলে,
কথাটা জানতে হবে যে ওনাকে মৃত ব্যক্তিটা কি বলে। ওনাকে যদি বলে যে তুমি আমার কাছে চলে আসো, তাহলে অবশ্যই তার এখানে চলে যেতে বলতেছে, যে তার প্রিয় জিনিস ওকে আর দুনিয়াতে থাকতে হবে না, তুমি আমার কাছে চলে আসো। আর যদি অন্য কোনো কিছু বলে, তাহলে সেটা কি বলে, কথাটা কি বলে, এটা জানতে হবে আমাকে। ওকে ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কেন দেখে এটা, মানে এটা ভালো, মানে কি এটা কেন দেখে, মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এখানে ভালো বলে ভালো এই জন্যই যে হয়তো তার কোনো বিপদ যদি আসে, একটা কেন দেখছে সে স্বপ্নে? সে এই জন্য দেখে তার প্রিয় মানুষটা, যে ব্যক্তিটা মারা গেছে, হয়তো তার খুব কাছের খুব প্রিয় মানুষ, তার কোনো ভালো জিনিসের জন্য তাকে দেখা যায় স্বপ্নে। স্বপ্ন, ওকে, তার ভালো জিনিস। আমার মনে হয় যে নির্জনা আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, এবং সেই উত্তরটা আমি দিলাম। আমাদের এখানে মাইনুদ্দিন ভাই আছেন, হাফিজ মাইনুদ্দিন, এবং তিনি আপনাদেরকে সেই উত্তরটা দিলেন। ওকে, এনিওয়েজ আমরা চলে যাব এই মুহূর্তে আরো একটা ঘটনা। আমাদের নতুন একজন অতিথি রয়েছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো রাসেল ভাই, আমার নাম মেহেদি হাসান। আমি এসেছি ডেফোর্ড ইউনিভার্সিটি থেকে। শুনি আপনার ঘটনা। তো আমি সরাসরি ঘটনা করে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 14 তারিখ। আমার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার গ্রামে। আমি সংগত কারণে গ্রামের নামটি বলছি না। তো সেই গ্রামে একটি ছেলে আসে অনুষ্ঠানে বিয়ে খাওয়ার জন্য। তো বিয়ে হওয়ার এক পর্যায়ে সে তার চুল কাটে সেলুনে। তো চুল কাটার পর সে তার গোসলের প্রয়োজন হয়। দেন সে পাশেই নদীর ঘাট ছিল, সে নদীতে নামে গোসল করার জন্য। তো দেন 3-4 জন একসাথে গোসল করতেছিল মজা করে। দেন একটা পর্যায়ে ছেলেটা মিসিং, দেখা যাচ্ছিল না। তো দেন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায় না। তো দেন তার বাড়িতে খবর দেওয়া হয় যে ছেলেটা মিসিং। তো এরপর তাড়াতাড়ি করে নৌকা নিয়ে সেখানে যাওয়া হয় খোঁজার জন্য। তো এরপর যেখানে মিসিং সেখানে জাল ফেলা হয়। তো জাল ফেলার পর দেখা যায় যে কোনো কিছু মানে পাওয়া যাচ্ছে না। তো দেন একটা পর্যায়ে দেখা যায় যে জালটা উপর ওঠানো যাচ্ছে না, অনেক ভারী। তো বহু কষ্টে যখন জালটাকে তোলা হয়, তখন জালটা ছিঁড়ে উঠে আসে। তো দেন নৌকারও প্রায় একদম ডুবুডুবু অবস্থা। তো দেন নৌকা নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসা হয়। তো ফিরে আসার পর তো মিসিং। তো সারাদিন অনেক খোঁজাখুঁজি পরও পাওয়া যায় না। তো রাতের বেলা তার বাবা মা স্বপ্নে দেখে যেটা, যে তারা তাকে নিচে দেখা যাচ্ছে, আর তারা তাকে বলতেছে যে আপনি যদি এই ছেলেটাকে ফেরত দেওয়া হবে না, আর যদি তোরা লাশটা ফেরত চাস তাহলে দুটার কলা দিতে। তো দেন তারা এটা ডিসাইড করে দুধের কলা কোথায় দিবে, দুধের কলা নদীতে দিবে। সেটা একটু হ্যাঁ, জানান। তো দেন তারা পরের দিন দুধ কলা দেয় নদীতে। সো তার একদিন পর, মানে মোট 2 দিন পর, এটা মোট 2 দিন পর লাশটা ভেসে ওঠে। তো লাশটা ভেসে ওঠার পর দেখা যায় যে লাশটা একদম তাজা, এবং তখন মুখ দিয়ে রক্ত হচ্ছে। মানে যে অবস্থায় মারা গিয়েছে সেই অবস্থায় ফেরত দিচ্ছে, সেই অবস্থায় দুদিন ফেরত, পরে। এবং লাশের পেটে কোনো পানি ছিল। এবং এটা আপনাদের এলাকার সবাই জানে? হ্যাঁ, এলাকার সবাই জানে, এখনো গেলে শুনতে হবে। এখনো গেলে সবাই। কোন এলাকার একবার একটু প্লিজ বলবেন? এটা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানা। জামালপুর জেলার ইসলামপুর থানা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির ঘটনায়। আপনার ঘটনাটা বলবেন। আপনি একটু তার আগে শুরুতে জানিয়ে দিবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, কি করেন। আমি আলামিন হোসেন ইবাদ। আমি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং অনার্স করতেছি। আমি মিরপুর থেকে এসেছি। তো সরাসরি আমার ঘটনা যাচ্ছি। ঘটনাটা ঘটে খুলনা ইউনিভার্সিটির খানজান আলী হলের পাশে। ঘটনাটা মানে হলের বর্ণনা দিয়েছে যে হলটা ছিল, আমরা শুধু ঘটনাটা শুনি। হ্যাঁ, ঘটনাটা শুনি আমরা, যে কি ঘটনা ঘটেছিল সেখানে। যে হলের চারিদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। তো দেয়ালটা মানে 8 থেকে 9 ফুট উঁচু ছিল, যে সাধারণ মানুষের পক্ষে দেয়াল টপকানো সম্ভব না। তো ওখানে একটা ছেলে ছিল। তো ছেলেটা নাম তার সুজন, বয়স 6 বছর। তো ও দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। তো তখন দুপুরে 1টা বাজে। তো জমিতে অনেক লোকজন কাজ করতেছিল। লোকজন দেখলো যে ছেলেটার সাথে একটা লম্বা কালো লোক যাচ্ছে। অনেক লম্বা, মানে 6-7 ফুট লম্বা হবে। তো আমি বাবুকে বলবো যে ঘটনাটা শুনতে, আমরা পরে এই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, 6-7 ফুট লম্বা ছিল। তো তারা মনে করলো যে যে ছেলেটার আত্মীয় হবে, কিন্তু ছেলেটা মানে লোক থেকে দেখতে অনেক কালো ছিল, কুৎসিত কালো। তো ছেলেটার সাথে কথা বলতে তাকে নিয়ে গেছে মানে হলের পাশে, ক্যান্টিনের পাশে। তো জায়গাটা খুবই মানে হন্টেড ছিল। তো দূরে একটা জমিতে একজন লোক কাজ করতেছিল। তো
তো লোকটা দেখলো যে কালো লোকটা দাঁড়িয়ে কথা বলতেছে, সাথে ছেলেটা এসে মনে করলো যে যে লোকটা মানে আপনি নার্ভাস, আপনি কথাটা অনেক মানে ঘটনাটা বলেন, ঘটনাটা আপনি। তারপরে সে কালো লোকটা দেখলো যে কোনো সমস্যা নেই, আমরা সবাই শুনছি, কোনো সমস্যা নেই। আপনার ঘটনা আপনি আমাকে চমৎকার ভাবে বলেছেন, সেটাই বলেন, অসুবিধা নেই। কালো মানে লোকটা দেখলো যে কালো লোকটাকে, যে ছেলেটাকে ইশারা দিয়ে বলছে যে তুই দেয়ালের উপরে যা। তারপরে সে দেখলো যে ছেলেটা উপর হয়ে দেয়ালের ভিতরে যাচ্ছে। তারপরে সে কালো লোকটা দেখলো যে সে দেয়াল টপকায় দেয়ালের উপরে চলে গেছে। তো এটা দেখে সে আশ্চর্য হয়ে গেছে। তারপরে দেখে যে ছেলেটা আস্তে আস্তে সে দেয়ালের ফুটো দিয়ে ভিতরে চলে যাচ্ছে। তারপরে সে আগাই গেল সামনে। মানে ব্যাপারটা এরকম হয়েছে, আমি একটু আপনাকে হেল্প করি। সেটা হচ্ছে যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা যেটা আপনাদের ওখানে মনে হয় একজন বুয়া আসবেন একটা সময় কোনো একটা কাজ করতে, এবং তিনি দেখবেন যে একটা লোক এত উঁচু যে একটা দেয়াল জাস্ট আমরা যেরকম স্টেপ ফেলি সেরকম ভাবে পার হয়ে যায়, তাই না? এটা তো সেই ঘটনাটাই বলছেন আপনি। পরে আর কি সেটা পরে সেই জায়গাটা বলেন আপনি। আমার মনে হয় যে আগে বললে মানুষজন বেশি কনফিউজ হয়ে যাবে, আপনি সেই জায়গায় যান। তো মানে ঘটনার পরে যে ছেলেটার একটা চিৎকারের অদ্ভুত শব্দ হয়, তো বুয়া তখন সেন্সলেস হয়ে পড়ে যায়। আচ্ছা, আমি আপনার ঘটনাটা বলে দিচ্ছি। আপনি হচ্ছে ওই যাই হোক, আমার যেটা মনে হয় যে আপনি ওখানে ওই ছেলেটাকে ওই দেয়ালটা পার হয়ে যায় এবং ওই ছেলেটাকে ওখানে হত্যা করে ওই লোকটা। কালো লোকটা অনেক লম্বা ছিল এবং সেই ছেলেটাকে হত্যা করে, সেটা এবং সেই হত্যা করার পুরো দৃশ্যটা কে দেখে সেটা বলেন আমাকে। সে বুয়া দেখে আর কি। বুয়া দেখে এবং সেই বুয়াই আপনাদেরকে সব ঘটনার বর্ণনা দেয় যে একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করা হয়, এবং এটার কোনো কারণ কেউ জানে না যে কেন হত্যা করা হয়েছিল বা কি একটা। কিন্তু এটা খুব হত্যা করার প্রসেসটা খুব অদ্ভুত ছিল। সেটা হচ্ছে যে একজন লোক চায় যে কিনা দেয়ালটা যখন হত্যা করার জন্য যাচ্ছিল, তখন দেয়ালটা একটা লাফে বা একটা পা দিয়ে জাস্ট পার হওয়ার মতো, একটা কাটা জায়গা পার হওয়ার মতন বা রেল লাইন পার হওয়ার মতন জাস্ট পা দিয়ে পার হয়েছিল, খুব নির্দ্বিধায়। এই তো ছিল ঘটনাটা আপনার, তাই তো? আপনাকে ধন্যবাদ। আমরা কথাটা বলছি বাবুর সাথে, তার আগে একটা ছোট্ট বিরতি যাবো, তবে তার মধ্যে SMS পড়তে হবে কিছু। আমরা এই প্রসঙ্গে আসছি। উনি ঘটনা খুব চমৎকার ভাবে আমাকে বাইরে বলেছিলেন। হয়তো একটু নার্ভাস হয়ে গেছেন, বাট ঘটনাটা খুব মজার ছিল। আমি নিজেও পুরো জিনিসটা আমরা হয়তো আবার পরে দিদি আমার সাথে একটু শুনে নিয়ে আমি হয়তো পরে আবার বলছি পুরো জিনিসটা, আশা করা যায়। আচ্ছা বাবু ভাই, আপনি তো ওনার ঘটনাটা শুনলেন, উনি যেটুকু বললেন আর কি। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে এরকম জিনিস আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে কি ছিল যেটা দেখেছে? এটা এক ধরনের কোনো বাজে জিন ছিল, ইট ওয়াজ মানে ব্যাড এন্টিটি। হ্যাঁ, এবং একটা বাচ্চাকে মারা, এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা খুব বাজে জিন এরকম করে, এরকম মানে ছোটখাটো অনেক ঘটনাই আছে। আমার নানাদের সাইটে আছে যে একজন এরকম ছোট ছিল, কিশোর ছেলেও, উনি আপনার দুপুরবেলা মাছ মারতে গিয়েছিল, তো পরে ওনাকে পায় না। বিকালবেলা যে যখন ওনাকে ডিসকভার করে, তখন নদীর মধ্যে ওনার পা গাড়া, হাতে মাছের খালুই এবং মাথাটা পুরো টুইস্ট করে দিচ্ছে আর কি, ঘুরাই দিচ্ছে কি। সেটাই, এবং এটা মানুষের কাজ না। তো এরকম তো হয় অনেকে করে, বাজে জিন যারা আছে, বাজে খারাপ জিনিস এরা করে মানুষকে। সেটাই। আমরা একটা ঘটনা শুনি তাহলে বাবু ভাই। হ্যাঁ, আমরা একটা ঘটনা শুনি এবং আমরা নেক্সট দিনে আশা করছি যে আমরা এখন থেকে রেগুলারই আমরা যেটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা যদি বলেন তাহলে আমাদের আরো বেটার হয়, আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারি। সেটাতে সুবিধা একটা, সেটা হচ্ছে যে আমি আমার মতামত জানাবো, বাবু ভাইয়ের মতামত জানাবেন, আমাদের যে অতিথি থাকবেন অতিথি তার মতন করে বুঝবেন। সুতরাং আপনার নেয়ার ব্যাপারটা কিন্তু আপনার কাছে, যে আপনি কথা নেবেন। এবং আসলে এখানে না খুব একটা অদ্ভুত ব্যাপার যে অনেক ধারণাই মনে হয় যে ঠিক, আবার যদি আপনি বলি যে না কোনোটাই ঠিক না, মানে টোটালি তো বিশ্বাসের উপর ডিপেন্ড করে, বিশ্বাসের উপরে যে কোনটা আমি নিব, এটাও একটা মানে আমার উপরে যে আমি কোন বিশ্বাসটা নিব। মানে যারা এই জিনিসগুলো বিশ্বাস করে না, অনেকে কিন্তু লাস্টে মানে কেস তাদের স্থানটা কোথায় হয়, যারা পজেস মানুষ লাস্টে হচ্ছে মেন্টাল অ্যাসাইলাম। হ্যাঁ, মেন্টাল অ্যাসাইলামেও কিন্তু তাদের কখনোই ভালো করতে পারে না, তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা দিতে পারে। এবং আমার কাছে মানে মনে হয় যে ওই জায়গাটা আমার কাছে কেমন যেন হন্টেড মনে হয়। মানে আপনি দেখবেন যে হরর মুভিগুলো এবং ফিল্মের মধ্যে যে শুট গুলো হয় কম বেশি কাছাকাছি কিন্তু সবগুলো মানে মোটামুটি কেমন যেন একটা মিল আছে। মিল আছে অবভিয়াসলি, এবং এটা আপনি বুঝতে পারবেন একজন মানুষের মস্তিষ্কে যখন বিকৃতি হয়, পাগল তো পাগলই, আর যখন একটা মানুষ পজেসড হয় তখন তাকে দেখলেই বোঝা যায় হি ইজ পজেসড। অনেকে বুঝতে পারেন, বিশেষ করে যারা বিজ্ঞ মানুষজন আছেন তারা তো অনেকে চেহারা দেখে বুঝতে পারেন যে মানে আপনার সাইকোলজিতে বলা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি, রাইট? হ্যাঁ, স্প্লিট পার্সোনালিটি কেন হলো, তার মধ্যে কেন আরেকটা করলো জিনিস কেন করলো,
এটা কিন্তু definitely- প্রযোগের নামও আছে, সেটা যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। Right. আমরা একটা ঘটনা শুনি এখন, ওকে লাস্ট একটা ঘটনা দিয়ে আমরা শেষ করবো আজকের এপিসোডটা। ওকে আসল ভাই, এই কাহিনীটা আমাকে পাঠিয়েছিল রণবীর, আপনার সাতক্ষীরা অঞ্চল থেকে। আচ্ছা, এটা তার নিজের জীবনে ঘটা কাহিনী। উনি এখন মানে এখন অনেক ওনার বয়স, উনি ওনার কলেজ লাইফের ঘটনা বলেছে আর কি, যখন উনি কলেজে পড়েন তখনকার। এখন উনি প্রফেশনাল জীবনে আছেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ওখানকার কোন একটা গ্রামে, উইচ ইজ আপনার সুন্দরবন সংলগ্ন একটা এলাকা ওনারা ছিলেন, ওখানে মানুষ হয়েছেন। তো খুব রেস্ট্রিক্টেড আপনার পরিবার অ্যান্ড খুব কনজারভেটিভ। তারপরে স্কুলে পড়ার সময় ওনার বাল্যকালে একটা মেয়ে বন্ধু ছিল, যে তার ফ্রেন্ড। একসাথেই তারা আপনার পড়াশোনা করতো এবং মাঝে মাঝে আলাপচারিতা হতো, গল্প গুজব হতো, অ্যান্ড দে বিকেম সো ক্লোজ অ্যাজ ফ্রেন্ডস। এবং তারা ভালো সময় অতিবাহিত করে। তো একসময় রণবীর যখন কলেজে পড়ার সময় সে ঢাকায় চলে আসে। সে আর মানে তখন ওখানে থাকে না, ঢাকায় চলে আসে, এবং ওই বন্ধুর সাথে তার ক্লাস 8-9 পড়ার পরে আর যোগাযোগ হয়নি আর কি, মোটামুটি তারা বিচ্ছিন্ন। তো সে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে আপনার বাড়িতে ফেরত আসছে আর কি। তো বাড়িতে ফেরত আসতে আসতে তার সন্ধ্যা হয়ে গেছে, মানে তখন মানে আপনার গোধূলির মতো সময় হেঁটে আসছে আস্তে আস্তে। এবং যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা, জায়গাটা বেশ আপনার আর কি, বেশ জংলা টাইপের, মানে খুব বেশি সভ্য হয়নি জায়গাটা, মানে সভ্যতার ছোঁয়া কম। রাতের বেলা আপনার বিজলি বাতি ছিল না, অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো এটা যখন আসতেছে, তো সে দূর থেকে দেখে যে ওখানে কিছু গাছ ছিল, গাছগুলো মানে বেশ মাটি ছুঁয়ে যায় আর কি, এরকম। সে গাছের নিচে মানে একটা শাড়ি পরা একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, তো ওর দূর থেকে অনেকক্ষণ দেখে, সে কে একটু হদিশ করে, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। তো সে কাছাকাছি জিজ্ঞেস করে কে কে, এরকম করে সে জিজ্ঞেস করে। তো কোনো উত্তর দেয় না। একটু পরে দেখে যে গাছের ফাঁক থেকে বেরিয়েছে, যে সেটা হচ্ছে তার সেই বান্ধবী, সে যে আপনার স্কুল লাইফে যার সাথে পড়তো আর কি। বেশ বয়স হয়েছে, মানে কিছুটা সে বোঝা যাচ্ছে যে মানে সে হ্যাজ গট ম্যাচুর। তো বেশ আলু থালু অবস্থা, চুল টুল ছাড়া। তো বলতেছে যে তুমি, এটা আশ্চর্য, এই সন্ধ্যার সময় এখানে, বাড়িটা এখনো প্রায় 8-10 মাইল দূরে, হ্যাঁ তুমি এখানে কি করতেছো দাঁড়ায়? তো সে তাকে বলে যে আমি আসি, এখানে দাঁড়ায় আছি, হ্যাঁ দাঁড়ায় আছি, ভাল লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? বলে অনেক কথা আছে, আসো চলো। তো বলে ও বলতেছে কি আশ্চর্য, উনি অনেক কথা বলতেছিল, যে রণবীর দা ছিল উনি অনেক কথা বলতেছিল তাকে, যে অনেক কথাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে। তো সেখানে ওনার উত্তর পাওয়া ছিল খুব কম, কাটা কাটা উত্তর দিচ্ছে। এবং দেখা যাচ্ছে উনি ওই যে মেয়েটা তাকে ক্যাচ করতে পারতেছে না, সে সবসময় তার থেকে এগিয়ে আছে হাঁটার ডিস্টেন্সে। মানে বেশিরভাগ সময় তার পেছন থেকে দেখতেছে, সামনে যেতে পারছেন। এবং মেয়েটার পরনে সাদা শাড়ি। তো উনি জিজ্ঞেস করে, যে বারবার জিজ্ঞেস করে বলে কি তুমি সাদা শাড়ি কেন পরে আছো ভাই, কি হয়েছে তোমার, সাদা শাড়ি কেন? তুমি তো ইয়াং মেয়ে, এই সময় সাদা শাড়ি সাধারণত বিধবারা পরে। তো বলে আমি তো বিধবাই, বিধবা সাদা শাড়ি পরবো না। তার মানে কি হয়েছে তোমার? বললো যে আমার বিয়ে হয়েছিল, এবং দুজনে কিন্তু হিন্দু ছিল, মানে রণবীর দাও হিন্দু এবং সো হিন্দু ফ্যামিলি। তো বলে আমার বিয়ে হয়েছিল এবং আমার হাজবেন্ড মারা যায়। বলে কিভাবে মারা যায়? বলে এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে। হ্যাঁ, এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে, আপনার রাতের সন্ধ্যার সময় তাকে হত্যা করা। তো কোথায় মারা হয়? তো বলতেছে যে এইখানে যে সামনে একটা পড়বে, সাঁকো পড়বে, ওই সাঁকোর ওখানে ওকে মেরে, কোচ দিয়ে মেরে ওকে মানে পানিতে ফেলে দিয়েছিল। তো ওইখানে মানে ও মারা হয়। তো খুব রণবীর দার মন টন খুব খারাপ হয়ে যায়, যেহেতু তার ফ্রেন্ড এক সময়, এবং তার বিয়ে হয়েছে অল্প বয়সে, তার হাজবেন্ডকে মেরে ফেলছে। এবং তখনকার রিচুয়াল গুলো এরকম ছিল, যারা হিন্দু নারী ছিল তাদের মানে পরবর্তী বিয়েটা ওইভাবে হতো না, তারা বেশ চাপানো অবস্থা থাকতো সময়টা। যাক, উনি এটা দেখে উনি হেঁটে হেঁটে যায়, দুঃখ প্রকাশ করে, বলে তোমার জন্য খারাপ লাগছে এসে, তুমি এত রাতে এখানে কেন? রাত হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা রাত, এই সময়তে এই রাস্তা বন্য রাত, এবং এসব জায়গায় যখন বাঘ চলে আসতো রাতের বেলা, বলে তুমি কিভাবে আস? তো সে কোনো উত্তর দেয় না। তো যখন ওই যে সেই ইটার গোড়ায় আসে, যে এই বাঁশের চার যেটা পোল, ওটার কাছে আসে, তখন বলতেছে যে এইখানে আমার হাজবেন্ডকে মারছে, জানো কত নির্দয় ভাবে মারছে, তাকে এরকম ভাবে মারছে, তার চেহারা চেনা যেত, মানে শরীরের চেহারা সব জায়গায় তাকে কোচ দিয়ে মারছে। তোমার ইচ্ছা খারাপ লাগে, বলে কাছে তুমি চলো, বাসায় চলো, তাহলে শুনছি তোমার কাহিনী শুনছি, আমার খারাপ লাগছে, জায়গাটা দেখছি, তুমি জায়গাটা দেখো। তাকে বারবার বলতেছে তুমি জায়গাটা দেখো, ও নেমে দেখো, এখান থেকে পাশ দিয়ে নেমে দেখো, এই জায়গাটায় মারছিল, এই জায়গায় রক্ত পড়েছিল, বারবার বলতেছে। তোমার কাছে জিনিসটা বেশ অ্যাবনর্মাল লাগে, মানে একটা জিনিস অতিরিক্ত বললে, একই এটা একটা আপনার ইনসিডেন্টের কাহিনী, তারপর আবার বারবার করে বলছে, বারবার
তো উনি এক সময় বলে কি দেখো সময় নেই, চলো তুমি চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, চার পার হতে পারবো না আমরা। তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, দেখার মতো কিছু নেই, নরমিতার হাতে কোনো টর্চ টর্চ কিছুই নেই। উনি বলতেছে আর এই রাস্তা খারাপ এবং বন কাছাকাছি, কিন্তু বাঘ মাঝে মাঝে গ্রামে চলে আসে। বলছে চলো আমরা চলে যাই, দাঁড়াবো না, চলো। তুমি এটা বলে না আমি তোমার সাথে যাবো না, তুমি এখানে থাকবা। উনাকে বলতেছে তুমি এখানে থাকবা, তুমি আমার কথা শুনতে চাও, তোমার বন্ধ না। তো উনি তখন বেশ হচপচাই গেছে, মানে হি গট ওয়ারিড। আমি কেন এখানে থাকবো, আমি বাসায় চলে যাবো। বললাম তোমার থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যে ওনার কাছাকাছি চলে আসতেছে, ওনাকে ধরার চেষ্টা করতেছে। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায়। উনি ওনাদের কি আছে গায়ত্রী মন্ত্র বা সামথিং, হি স্টার্টেড টু রিসাইট দ্যাট। এবং উনি আস্তে আস্তে মানে উনি তখন একটা অশুভ ফিলিংস ওনার মধ্যে আসে, এটা উনি মানে কি শুভ কিছু না। এবং উনি ফার্স্টে যেটা ভূত বা কিছু এটা চিন্তা করেননি, উনি চিন্তা করছে যেটা হয়তো মস্তিষ্ক বিকৃতি হয়েছে বা পাগল বা সামথিং। উনি তাড়াতাড়ি কি করে চারে উঠে বলে তুমি যদি আসো আসো, নাহলে আমি গেলাম। তো উনি যখন নাকি চারটার মাঝামাঝি চলে গেছে, পিছন থেকে দেখতেছে হুইসপারের মতো না কাজ দিয়ে যাচ্ছে কথাটা, আবার জোরে মানে মনে হচ্ছে পিছন থেকে বলছে, আবার শব্দটা না কাজ দিয়ে চলছে। বলে রণবীর আজকে তুই মানে পানিতে নেমে বেঁচে গেলি, পানির উপরে থাকা বেঁচে গেলি। হ্যাঁ, কারণ তোর ফ্যামিলি এটাতে ইনভলভ আছে। তো সে খুব ভয় পেয়ে যায়। সে কি করে তাড়াতাড়ি মানে তার শরীর সব গুজবাম্প হয়, উনি তাড়াতাড়ি ওটা পার হয়ে যায়। পার হয়ে উনি আসে বাসায়, এসে রাতের বেলা ডাক দেয়, মানুষজন আসে বাসার ভেতরে যারা ঢুকে। ঢোকানোর পর বলে তোমার এরকম লাগতেছে কেন? বলে যে আমার খুব খারাপ লাগছে, রাস্তা অমুকের সাথে দেখা হলো, সে এরকম আচরণ করলো আমার সাথে। তখন বলছে তুমি কি বলো, ওর সাথে তোমার কেমনে দেখা হবে? ও তো মারা গেছে কতদিন আগে, ওর হাজবেন্ডকে মেরে ফেলছিল ওখানে। এটা এবং ওই রণবীর তারই ওনাদের কাজিন একজন এতে ইনভলভ ছিল, বলে ওখানে মেরে ফেলছিল। এবং সে যে পরে পানিতে ডুব মানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওখানে মারা যায়। ওই স্টার্টের এই জন্য হয়তো বলছে যে ওপর দিয়ে গেলে বলে বেঁচে গেলি, বেঁচে গেলি। হ্যাঁ, হ্যাঁ, তো নিচে দিয়ে গেলে হয়তো। উনি তখন মানে বেশ শক হয়ে যায়, ওনার অসুস্থ হয়ে যায়, প্রায় কয়েকদিন অসুস্থ থাকে উনি। এবং উনি নাকি স্বপ্নে ভিশন দেখতো, ওই কথাগুলো ভিশন দেখতো। তো এটা হচ্ছে ওনার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই। আমরা সামনের দিন আবারও নতুন বিষয় নিয়ে ফিরে আসবো আপনাকে নিয়ে, এবং আশা করছি যে সেই পর্যন্ত আপনারাও জানিয়ে দিবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চান। মাহাদি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন তিনি, এবং তার বাগানের তিনি বাগানের সবাই বাগানের আচ্ছা তার বাগানে নিমন্ত্রণ করেছেন তিনি সবাইকে। ওকে, আমাদের কবির আমাদেরকে এম আই শান্ত SMS করেছেন জীবন। তিনি তিনি বলছেন আই লাইক বোথ অফ দেম ভেরি মাচ। আমাদেরকে জুয়েল ম্যাক্স সিলেট থেকে SMS করেছেন। ফুর্তি কাকলি থেকে আমাদের SMS করেছেন, নাম লেখেননি। আমাদেরকে SMS করেছেন সাগর, SMS করেছেন আমাদেরকে MD শামিল, আমাদেরকে SMS করেছেন নাজ, আমাদেরকে SMS করেছেন প্রজল দাস, এছাড়াও বাঁধন রাজশাহী থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফয়সাল, SMS করেছেন বিধান, এছাড়াও SMS করেছেন সাকিব গাজীপুর থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি স্নিগ্ধা মগবাজার থেকে, এছাড়াও হীরা আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন ইয়াসমিন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই ফয়সাল SMS করেছেন আমাদেরকে পূর্ণা, এছাড়াও প্রিন্স আমাদের SMS করেছেন কোচবিহার থেকে, সৌরভ আমাদের SMS করেছেন, মুন্না আমাদের ঢাকা থেকে SMS করেছেন, ঢাকা সায়দাবাদ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন শাহিন মীরাবাজার থেকে, মীরাবাজার সিলেট থেকে আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। এখানে রুহি আমাদের SMS করেছেন সঞ্জীব মুন্সিগঞ্জ থেকে, এছাড়াও আরো অনেকে আমাদের SMS করেছেন। এখানে কমেন্টও করেছেন অনেকেই দেখতে পাচ্ছি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এখানে কমেন্ট করেছেন যারা, তাদের মধ্যে অনেকেই লিখেছেন অনেক কিছুই, এবং দেখতে পাচ্ছি যে অনেকদিন পর শুনছেন, লিখেছেন আকাশের ঘুড়ি, শূন্য আকাশের ঘুড়ি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মামুন মিয়া খান, এছাড়া আমাদেরকে SMS করেছে, এখানে SMS বলছি আমি বারবার করে, এখানে কমেন্ট করেছেন আর কি। ফারহান আমাদের এখানে কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন মামুন খান সহ আরো অনেকে এখানে কমেন্ট করেছেন, আপনি গেলেই দেখতে পাবেন। এবং আমি আশা করছি আমরা সবাই এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বো, কে কি লিখছেন, কে কি বলছেন, কার কি চাহিদা। এবং আমি খুব খুবই অবাক হয়েছে, এবং খুবই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে আমরা যে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, সেটা আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনারা অনেকে আমাদেরকে পার্সোনালি এখানে ইনবক্স করেছেন, অনেকে আপনারা আমাদেরকে বিভিন্ন জিনিস জানিয়েছেন, তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। এবং আশা করছি যে আপনাদের জন্য আরো দারুণ সব টপিক নিয়ে নতুন অতিথি নিয়ে ফিরে আসবো প্রতি সপ্তাহে, প্রতি শুক্রবারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। রাত অনেক হয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকবেন, এবং সামনে যে রমজান মাস আসছে সেই রমজান মাসের প্রথমেই আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য থাকে, এবং আশা করছি যে আপনাদের জন্য রমজান মাস এবারও
ইনশাল্লাহ সবার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, শেষ করার আগে তো জানাতে হবে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আজকের মতো এখানেই, টাটা।